on this computer. আচ্ছা, হ্যাঁ, তাহলে বলতে থাকো। তোমরা বেসিক্যালি কোন ব্যাচ? মানে এটা 24 পঁচিশ নাকি? 25 ব্যাচেরা, 25। 25 ভাইয়া আচ্ছা, 25। শুরুতে বলতে আচ্ছা, তো তোমাদের কি খবর এমনিতে বলো? এই সবাই পড়াশোনার সবাই কি অবস্থা? এই সবাই চুপ করে থাকো না, বলো বলো কি খবর, তোমার ভাইয়ের সাথে কথা বলো। ভাই ইন্টারেক্ট কিন্তু খুব করার সমস্যা নেই। ভালো ভাই। হ্যাঁ, আমি তো চিল, আমি তো সেই chill। কথা জি বলো। ভাইয়া ভালো তো তোমরা কি এখন মানে সেকেন্ড ইয়ারে উঠে গেছো নাকি? তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা কি হয়েছে? না ভাই এখনো। হ্যাঁ ভাই ইয়ার সেন্স আচ্ছা, কারো হয়েছে কারো হয় নাই। আমাদের পাবনাতে বেসিক্যালি এরকমই। কারো কারো পরীক্ষা চলতেছে আর কারো কারো এখনো হয় নাই। পরীক্ষা শুরু হবে কিছুদিন পর। তো তোমাদের ব্যাচটা মেবি কিছু কিছু একটু স্লো যাচ্ছ, কারণ আমরা হচ্ছে ফার্স্ট ইয়ার এত টাইম পাইনি। তোমরা সেই তুলনায় বোধহয় একটু বেশি টাইম পেয়েছো আমাদের চেয়ে। তো এটা একটা মানে একটা রিভার্স কনস্ট্যান্ট টাইপের ভাব হচ্ছে সেকেন্ড ইয়ারে যায়। সেকেন্ড ইয়ারে তো আসলে এমনি প্রেশার অনেক বেশি থাকে। তো তোমাদের ব্যাচে যেহেতু ফার্স্ট ইয়ারে বেশি সময় পাচ্ছ অনেকে, সেকেন্ড ইয়ারে দেখা যাবে যে আরো কম টাইম পাচ্ছ। তো বলো, তোমাদের তো বেসিক্যালি কোনটার উপর কথা বলবো? মানে ওই আইআইটি জেআইটি দিয়ে শুরু করবো, তাই তো? মানে সালমান ভাই। আহ, আইআইটি থেকে শুরু করেন। হুম, ঠিক আছে। আমি টুকটাক ছুটিও শুরু করাই। তবে আমি হ্যাঁ, বুঝছো মানে আমার মতো মানে স্টুডেন্টদের পড়াই। আমি ধরো মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্টদের পড়াই। হুম, ভাই বলতে থাকো ভাই, এরা সবাই ইয়া আছে, দে আর অন ইয়ার্স। ভাই শুন, জি ভাই। আচ্ছা, তো তো এখন যেটা হচ্ছে ক্রাইম নিট আর কি, মানে আইআইটিজি, এটা কাইন্ড অফ হয়ে গেছে যে মাস্ট সবার মনে। তো এটা আসলে কয়েকটা দৃষ্টিকোণ থেকে আমি বলি, এটা একটু শোনো। বিষয়টা হচ্ছে কি, এটা আইআইটিজি কতটুকু ইম্পর্টেন্ট এটা ডিপেন্ড করে তোমার আহ পারপাজের উপরে আর তোমার টার্গেটের উপরে। মানে তুমি কোন পারপাস থেকে আইআইটিজি সলভ করতেছো এটার উপর ডিপেন্ড করে। এবং তুমি তোমার আলটিমেট টার্গেটটা কি এটার উপর ডিপেন্ড করে। তো বেসিক্যালি তোমার টার্গেট যদি হয় বুয়েট অ্যাডমিশন টেস্ট, ধরো তোমার এটা আসলে কয়েকটা ক্যাটাগরি থাকে। কারো কারো টার্গেট থাকে জাস্ট বুয়েটে আমার চান্স পাওয়া লাগবে, আর কারো কারো টার্গেট থেকে যে আমাকে একদম র্যাঙ্কে থাকা লাগবে, সেটা হোক টপ 10 বা টপ 100। এখানে আসলে কথা আছে। তো এতটুকু তো আমরা ক্লিয়ার যে হচ্ছে আহ বুয়েটে ঢোকার পড়াশোনা আর বুয়েটে টপ করার পড়াশোনা, এই দুটার মধ্যে একটু গ্যাপ আছে। এবং গ্যাপটা কোথায় আমি বলি, আমাদের নর্মালি মনে একটা আইডিয়া মানে একটা কনসেপ্ট থাকে যে গ্যাপটা হচ্ছে হচ্ছে নলেজের জায়গায়। যে বুয়েটে যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা অনেক বেশি জানে, বুয়েটে যারা পিছনের দিকে র্যাঙ্ক করে তারা অনেক কম জানে। তো এটা কোনো জেনারেলাইজড ওয়ে না। যেমন এইখানে যে সাদমান ভাই আছে, সাদমান ভাইয়ের নলেজের কাছে আমার নলেজ নিয়ারলি জিরো। এই যে ভাই আপনি আইরনি, তো মানে ধরো, প্রথমে আসে আইরনি শুরু করে আইরনি না দিলা ভাই, ভাই। এটা আইরনি না, একবারে এটা একবারে ট্রু কথা। সাদমান ভাইয়ের নলেজের কথা আমার নলেজ একদম জিরো। না মানে ওই ভাই, যে এই যে ইয়া হুম, করে না তোমরা যে ঠিক এক্স আছে। প্লাস এ, এ লেস দেন এক্স, তাহলে এক্স প্লাস এ আল্লাহ, প্রায় এক্স এর সমান। তো এত সাদমান ভাইয়ের নলেজ প্রায় আমার নলেজ, প্লাস আমার নলেজ সমান হচ্ছে সাদমান ভাইয়ের নলেজ, যে আচ্ছা, এত নেগলিজেবল। না ঠিক আছে ভাই। ভাই তো ভাই আইরনি অনেক ভালো লাগলো, থ্যাঙ্কস ফর দা আইরনি। না হ্যাঁ, না, আমি আমি যা বলতেছি একদম রিলেট বলতেছি। তো হ্যাঁ, বেসিক্যালি বুয়েটে র্যাঙ্ক করার জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকুরেসি। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি কত কম টাইমে কত বেশি প্রবলেম কত অ্যাকুরেটলি সলভ করতে পারতেছো, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। নলেজের চেয়েও এই অ্যাকুরেসিটা বেশি ইম্পর্টেন্ট। তো এখন আইআইটিজির কথা যদি বলি, দেখো, আইআইটিজি দুইটা পার্সপেক্টিভ থেকে তুমি সলভ করতে পারো। একটা পার্সপেক্টিভ হচ্ছে তুমি বুয়েটে চাও যে এখন বাংলাদেশে অনেক অ্যাডমিশন টেস্টে আইআইটিজি থেকে মাঝে মাঝে প্রশ্ন আসছে, কিছু কিছু জায়গায় আসছে, বুয়েটেও আসছে, সিকিউরিটিও হয়তো বা আসছে। আমি এক্সাক্ট মানে দেখাতে পারবো না, এক্সাক্ট রেকর্ড দেখাতে পারবো না, বাট আসছে। এখন তুমি যদি চিন্তা করো যে আমি হচ্ছে কমন পাওয়ার জন্য আইআইটিজি সলভ করব, তো এই জিনিসটা একটা সমস্যা আছে। সমস্যাটা কি, ধরো তুমি যদি কমন পাওয়ার জন্য বুয়েট প্রশ্ন ব্যাংক সলভ করো, এটা কিন্তু আমি প্রেফার করব যে ঠিক আছে তুমি কারণ বুয়েটের আমাদের 12 সম্ভবত 3-4টা প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে চলে আসছিল। তো এই জিনিসগুলো তুমি যদি অ্যাকুরেটলি না করতে পারো তোমার কিন্তু র্যাঙ্ক পিছাবে। আর তোমার যে বাকি 1200 কম্পিটিটর তারা কিন্তু এই প্রশ্নগুলো পারবে।
তো যে জিনিস সবাই পারবে ওইটা আসলে তোমাকে পারা লাগবে। তো বুয়েটের প্রিভিয়াস এর প্রশ্ন হচ্ছে এরকম একটা জিনিস। তো তুমি যখন বুয়েটের প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করবা, তোমার মধ্যে এই থিঙ্কিংটা থাকা লাগবে যে এই প্রশ্ন যদি আমার বার বইটা আবার আসে, রিপিট হয়, দেন কোনোভাবেই যেন এটা হাতছাড়া নয়, এটা আমাকে পারা লাগবে। এখন সেম অ্যানালজি আইআইটিজির ক্ষেত্রে খাটে কিনা? যেমন ধরো আমাদের এবার যেরকম দুই তিনটা বা তিন চারটা প্রশ্ন ডিরেক্ট বুয়েট প্রশ্ন ব্যাংক থেকে চলে আসছে, আমাদের আগের বার কিন্তু এই জিনিসটা হয়নি। আমাদের আগের বার বুয়েট অ্যাডমিশন থেকে প্রিভিয়াস ইয়ারের কোনো প্রশ্ন আসে নাই, আগের বার উল্টা আইআইটিজি প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন চলে আসছিল। এখন বুয়েটের বিষয়টা কি, বুয়েট হচ্ছে টোটালি আনপ্রেডিক্টেবল প্রশ্ন করে। তুমি আগে থেকে এটা আসলে প্রেডিক্ট করা যায় না যে এবার কি মানে অনেক প্রশ্ন সহজ করবে নাকি কঠিন করবে। কারণ আমাদের বাড়ি আমরা ভাবছিলাম যে হচ্ছে প্রশ্ন অনেক কঠিন হবে, আমি তো ভাবছিলাম যে আমাদের মানে সর্বকালের সর্ব কঠিন প্রশ্ন আমাদের বার হবে। তো উল্টা কাহিনী হয়ে গেছে আর কি। হয়তো বা আমাদের বাড়ির সবচেয়ে সহজ প্রশ্ন হয়েছে বলতে গেলে। তো এখন এইটা আসলে আনপ্রেডিক্টেবল, তোমাকে সব দিক থেকে প্রিপারেশন নিয়ে রাখা লাগে। তো এখন তুমি যদি আইআইটিজি প্রশ্ন ব্যাংক বুয়েট প্রশ্ন ব্যাংকের মতো করে সলভ করো, যে হচ্ছে বুয়েট প্রশ্ন ব্যাংক যেভাবে আমরা সলভ করি, আমাদের টেন্ডেন্সি থাকে যে এই প্রশ্ন যদি রিপিট হয় আমাদেরকে পারা লাগবে। তুমি যদি ওই টেন্ডেন্সি থেকে আইআইটিজি সলভ করতে যাও তাহলে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা আমি বলি, দেখো, আইআইটিজি বুয়েট আইআইটির 1986 সালের প্রশ্ন কপি করে, 2021 সালের প্রশ্ন কপি করে, এবং এক একটা বছরে আইআইটি কিন্তু অনেকগুলা করে ইয়া হয়। মানে জি মেইন এর কয়েকটা ইয়া বসে, জি অ্যাডভান্স তো সম্ভবত এক বছরে একাধিকবার হয়। তো তুমি যদি চিন্তা করো যে হচ্ছে 1986 সাল থেকে সেই 1986 বাবা, থেকে 2021 পর্যন্ত আইআইটি আহ, 2021 পর্যন্ত যত প্রশ্ন আসছে সবগুলো আমি সলভ করব, এবং এমন ভাবে সলভ করব যেন এইটা যদি বুয়েট অ্যাডমিশন টেস্টে আসে আমার জানি instantly সেটা মাথায় আসে যে আমি জীবনে একবার এটা সলভ করছি, আমার এটা মনে আছে। তো এটা কিন্তু আসলে সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল কিছু না। তুমি সেই 1986 না, তারও আগে থেকে তো আইআইটি পরীক্ষা হয়। তো সেইখান থেকে তুমি 2021 পর্যন্ত প্রতিটা সিজনের প্রশ্ন এমন ভাবে সলভ করবা যেন এটা তোমার মনে থাকে। এটা কোনোদিনই সম্ভব না, এটা কেউই পারে না। তো এখন তোমার যদি কমন পড় টেন্ডেন্সি থেকে তুমি আইআইটিজি সলভ করো, তাহলে ওই টেন্ডেন্সি কিন্তু ওই পারপাস কিন্তু তোমার ফুলফিল হবে না, কারণ এটা বাস্তব ভিত্তিক না। এবং আইআইটিজি প্রশ্নগুলো এমন না যে বুয়েট অ্যাডমিশনের প্রশ্নগুলো তো এমন হতে পারে যে তোমার একবার সলভ করলে তোমার সারা জীবন মনে থাকবে। আইআইটিজি প্রশ্ন কিন্তু ওইরকম না যে তুমি একবার সলভ করলে ধরো এই প্রশ্নটা সত্যি সত্যি বুয়েট অ্যাডমিশন টেস্টে চলে আসছে। এখন প্রশ্নটা এরকম নাও হতে পারে যে ধরো তুমি করছো, তুমি সলভ করে গেছো, বাট বুয়েট অ্যাডমিশন টেস্টে তোমার এই প্রশ্নটা হচ্ছে সলিউশনটা মনে পড়তেছে না। তো এরকম কিন্তু হতেই পারে। সো কমন পাওয়ার টেন্ডেন্সি থেকে আইআইটিজি সলভ করা এটা কোনো ভালো কাজ না আমার মতে। এখন তাহলে আইআইটিজি কে একেবারেই সলভ করা উচিত না? আমি তো করিনি আসলে। এখন তোমরা যদি করো, ওইটাকে আমি আসলে পুরোপুরি ইয়াও করবো না, মানে পুরোপুরি একদম করা যাবে না, করলে একদম মানে বুয়েটে চান্স পায় না, ব্যাপারটা ওরকম। ধরো বুয়েট সেকেন্ড যে হয়েছে হাবিবুল্লাহ, ও কিন্তু আইআইটিজি সলভ করছে। আবার বুয়েট ফার্স্ট তামিমের সাথে আমি কথা বলছি, ওই রকম আইআইটিজি তেমন কোনো সলভ করে না। আমি এখানে ডিরেক্ট যেহেতু কয়েকজনই আছে, এটা তো আর, মানে তোমার মানে একদম ডিরেক্টলি শেয়ার করতেছি সবকিছু। তো এটা আসলে আইটিজি সলভ করা না করা দিয়ে তোমার বুয়েট অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করবে না। তবে তুমি যদি প্রবলেম হচ্ছে তুমি যদি আইটিজি থেকে প্রশ্ন কমন পাওয়ার উদ্দেশ্যে সলভ করো, ওইটা হচ্ছে প্রবলেম। আর তুমি যদি জাস্ট প্র্যাকটিস করার জন্য, তোমার একটা চ্যাপ্টার থেকে বাংলাদেশে যত কিছু বাংলাদেশে যত কিছু আছে, যত কন্টেন্ট, সবকিছু অল এভারেজ তোমার পড়া আছে। ধরো ফিজিক্সের কথা যদি বলি, তুমি ফিজিক্সে ধরো তুমি, তোমাকে প্রথমে এনশিওর করা লাগবে যে বাংলাদেশের জিনিসগুলো থেকে যদি কোনো প্রশ্ন আসে আমাকে আমি সেটা পারবো, এটা তো মেইন টার্গেট। যে ধরো ইসাক সাহেবের থেকে যদি কোনো প্রশ্ন আসে, বা হচ্ছে ধরো বুয়েটের প্রিভিয়াস ইয়ার থেকে যদি কোনো প্রশ্ন আসে, সিকিউরিটির প্রিভিয়াস ইয়ার থেকে যদি কোনো প্রশ্ন আসে, যেন আমাদের হচ্ছে ওই এসএইচএম এর যে চ্যাপ্টার 8, ওইটার এক্সাক্ট নামটা আমার মনে নেই, ওই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসছিল ওইটা কিন্তু আমাদের আইওটি তে প্রিভিয়াস ইয়ার একবার আসছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেম এসেছিল। প্রশ্নটা। ওই যে দ্বিগুণ করে হ্যাঁ ওই দেওয়া যে হলো তখন কি হবে, ওইটা হ্যাঁ ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ। আবার হচ্ছে ধরো আরেকটা উদাহরণ দিতে চাচ্ছিলাম। ধরো ইসাক স্যার বলে একটা অঙ্ক কিন্তু আসছিল, ওই যে তোমার ইউরেনিয়ামের একটা অঙ্ক, কত কেজি জ্বালানি লাগবে, ওটা সম্ভবত 0.26 কেজি বা এই টাইপের আসে। হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ, জিরো আসলে পয়েন্ট মানে সিক্স কেজি এরকম কিছু একটা, ঠিক আছে। 0.26, হ্যাঁ, ইউরেনিয়ামের একটা অঙ্কের ইসাক স্যারের থেকে আসছিল। আবার তোমার হচ্ছে 7 চ্যাপ্টারে তোমার ওই যে পদার্থের গাঠনিক ধর্ম, ওইখান থেকে একটা প্রশ্ন আসছিল তাপমাত্রা বৃদ্ধি। ওইটা কিন্তু তোমার গাণিতিক পদার্থবিজ্ঞানে আমি দেখছিলাম, ওইটা হচ্ছে সম্ভবত প্রামাণিক স্যারের বই অথবা তোফাজ্জল স্যারের বই, এই দুটো বই কোনো একটা অনুশীলনীতে এক্সাক্ট ওই অঙ্কটা না, মানে ধরো প্রামাণিক স্যার যেখান থেকে কপি করছে বুয়েট ওইখান থেকে কপি করছে, বিষয়টা এরকম হইতে পারে। তো এইখান থেকে ধরো এই জায়গাগুলো থেকে যদি প্রশ্ন আসে, তো এইখানে কিন্তু তুমি যদি প্রশ্নটা নাও পারো,
বাকি কম্পিটিটর গুলা কিন্তু এই প্রশ্নটা পেরে যাবে। সো আমি জাস্ট তোমাকে পার্থক্যটা ধরাই দিতে চাচ্ছি। ধরো আইআইটিজি থেকে যদি একটা প্রশ্ন আসে, তুমি আইআইটিজি সলভ করছো, ধরো তোমার এই প্রশ্নটা মনেও আছে, তুমি ওই প্রশ্নটা পারতেছো, আরো 5 জন হয়তো প্রশ্নটা পারতেছে না, তুমি প্রশ্নটা পারতেছো না, আরো 1295 জন প্রশ্নটা পারতেছে না, দ্যাটস নট এ বিগ ডিল। বিগ ডিল কখন? যখন এমন একটা প্রশ্ন আসতেছে, ধরো বুয়েট অ্যাডমিশন টেস্ট প্রিভিয়াস একটা প্রশ্ন চলে আসছে, ওই প্রশ্নটা তুমি পারতেছো না, আরো 5 জন পারে নাই, বাকি 1295 জন পারছে, তাহলে বলো কোনটা বিগ ডিল? বুয়েট অ্যাডমিশন টেস্টে প্রিভিয়াস এর প্রশ্ন পারা এটা বিগ ডিল, নাকি আইআইটি প্রিভিয়াস এর প্রশ্ন পারা এটা বিগ ডিল? অবশ্যই বুয়েট অ্যাডমিশন টেস্ট প্রিভিয়াস এর প্রশ্ন পারা বিগ ডিল। বাংলাদেশের কন্টেন্টের প্রশ্ন পারা বিগ ডিল। এখন এই জিনিসগুলো যখন তুমি এনশিওর করবা যে ইসাক স্যারের বই থেকে যদি অঙ্ক আসে আমি পারবো, বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রিভিয়াস এর প্রশ্ন আসলে আমি পারবো, আইইউটি বুটেক্স বুয়েটের প্রিভিয়াস এর প্রশ্ন আসলে আমি পারবো, এইটা এনশিওর করার পরে তোমার যা ইচ্ছা তুমি সলভ করো। তোমার ইসি ভার্মা দরকার, তোমার ইউরোপ দরকার, তোমার আইটিজি দরকার, তোমার আহ ফান্ডামেন্টালস অফ ফিজিক্স দরকার, হেরিটেজ দরকার, যা দরকার তুমি করো। So এইটা হচ্ছে বিষয়। তো আশা করি আমি বোঝাতে পারছি। বুঝছো তো নাকি? তাহলে দেখো আমাদের পোলাপাইন কথা এটা সবাই। মানে কাইন্ড অফ আচ্ছা আচ্ছা, ডিমোটিভেটিং শুনতে শোনা শোন বলো ডিমোটিভেটিং বলো মনে বলো। হইতে পারে যে ভাই কি বলতেছে, বাংলাদেশের বইটি মুখস্থ করবো আর আইটিজি করবো না। তো আমি ওইটাই বলবো যে তোমার যদি টেন্ডেন্সি থাকে বুয়েট অ্যাডমিশন টেস্ট, জাস্ট বুয়েট অ্যাডমিশন টেস্ট ভালো করার জন্য আইআইটিজি সলভ করার দরকার নেই। সলভ করলে প্র্যাকটিসের পারপাস থেকে সলভ করো, নট প্রশ্ন কমন পাওয়া। আর হ্যাঁ, তোমার যদি টার্গেট থাকে যে আমার অলিম্পিয়াডে ভালো করা লাগবে, বা আমি আরো ফিজিক্স এর ভালোবাসা থেকে ফিজিক্স পড়তে চাই, দেন তুমি যা ইচ্ছা সলভ করো, সমস্যা নাই। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ বলো সাদমান ভাই, বলো। আচ্ছা, তাহলে পোলাপাইন্স দেখো তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে, ভাইকে জিজ্ঞাসা করো কোনো প্রশ্ন থাকলে। ভাই আমি টপিক ওয়াইজ প্রবলেম সলভিং এর সময় পারি, কিন্তু যখন কম্বাইন্ড টপিক থেকে কোনো প্রশ্ন দেয় তখন আটকায় যায়। এটা কি? এইটা আসলে কি, তোমার যদি ধরো আমার লাইফে বলি, ধরো আমি এক ভেক্টর পড়তাম, মানে ভেক্টর আমি ধরো 1 মাস ধরে পড়ছি, ভেক্টর যা কিছু আছে ধরো বাংলাদেশি বই টই, তারপরে হচ্ছে আহ তোমার হচ্ছে এখানে পদার্থবিজ্ঞান, দেন জয়কলির বই, উদ্ভাসের বই, সবকিছু পড়ে আমার টেন্ডেন্সি ছিল যে 1 মাসের মধ্যে আমি সবকিছু শেষ করে ফেলবো, দেন হয়তো বা আবার হাফ ইয়ারলি এক্সাম রিভাইজ দিব। এতে করে যেটা হয়েছে, আমার দেখা গেছে যে টাইম একবারে অনেক বেশি লাগছে, এবং আমি যখন ফাইনালি মেইন পরীক্ষার আগে চলে গেছি তখন দেখা গেছে যে আমার আসলে অনেক কিছু মনে নেই, ভেক্টর বেসিক জিনিসগুলো হয়তো বা আমি অনেক কিছু ভুলে গেছি। তো এই জিনিসটা সলভ করার সব থেকে বেস্ট টেকনিক হচ্ছে একটা চ্যাপ্টার একবারে সবকিছু পড়ো না। ধরো তুমি বাংলাদেশে কোনো একটা বই দিয়ে শুরু করছো, এটা তোমার ইচ্ছা, তুমি কি দিয়ে শুরু করবা, হতে পারে তুমি ইসাক স্যার দিয়ে শুরু করছো, বা তপন স্যার, বা প্রামাণিক স্যার, বা তোফাজ্জল স্যার, যেটাই হোক, যেটা দিয়ে তুমি শুরু করছো, যে কোনো একটা বই তুমি পড়ো। ধরো ভেক্টর তুমি পড়ছো, আচ্ছা তোমাদের তো ধরো আমি ফার্স্ট সেকেন্ড পেপার দিই, তো তপন স্যারের বই থেকে তুমি যখন তাপগতিবিদ্যা পড়ছো, তখন হচ্ছে তপন স্যারের ধরো সব অনুশীলনী এমসিকিউ পড়া শেষ, দেন আমার সাজেশন থাকবে তুমি এখন অন্য একটা বইয়ের তাপগতিবিদ্যা না ধরে তুমি অন্য একটা চ্যাপ্টার ধরো। ধরো তোমার তপন স্যারের তপন স্যার সেশন শেষ, তখন তুমি আবার ধরো ইসাক স্যার বা তোফাজ্জল স্যার বা প্রামাণিক স্যার যে কোনো একটা বইয়ের আবার ইয়ারটা রিভাইজ করো। ধরো তপন স্যার থেকে তুমি যে তাপগতিবিদ্যা যে লাইনটা দাগে রাখছিলা, ওইটা রিভাইজ করে অন্য একটা বই তাপগতিবিদ্যা ধরো। ধরার পরে তাহলে দেখো এখান থেকে তোমার কি সুবিধা হচ্ছে, তোমার তপন স্যারের তাপগতিবিদ্যা পড়া শেষ, দেন তপন স্যারের চিত্ররিত পড়া শেষ, দেন তুমি অন্য রাইটারের আবার তাপগতিবিদ্যা পড়তেছো। মিনিমাম 2টা রাইটার তো আমার মনে হয় যে পড়া উচিত, একটা রাইটার পড়লেও হবে, বাট মিনিমাম 2টা রাইটার আমার মনে হয় পড়া উচিত, এটা সেফ আর কি। তো যেমন আমার ক্ষেত্রে আমি হচ্ছে তপন স্যার এবং ইসাক স্যার এই দুইটা ভালো মতো ফলো করতাম। তো এই ক্ষেত্রে তোমরা ধরো ওই যেটা বললাম আর কি, তপন স্যারের তাপগতিবিদ্যা শেষ, দেন তপন স্যারের চিত্ররিত শেষ, দেন তুমি এসে ইসাক স্যারের তাপগতিবিদ্যা পড়ো। এতে করে যেটা হবে, তুমি যে ধরো কিছুদিন আগে তাপগতিবিদ্যা পড়ছো, এটা তোমার রিভাইজ হয়ে যাবে, এন্ড কনসিস্টেন্টলি এই রিভাইজটা বজায় থাকে, কারণ তোমার কিন্তু ভুলে যাওয়ার সম্ভব। ধরো চলতরিৎ পড়লা, চলতরিৎ পড়ার পরে দেখবেন তুমি আবার ধরো গাণিতিক পদার্থবিজ্ঞান বা এই সিনেমা বা যেটাই পড়ো, তুমি অ্যাডভান্স প্র্যাকটিসের জন্য তোমরা যেটাই পড়ো, বা ধরো উদ্ভাসের কনসেপ্ট বুক, এই জিনিসটা তখন তুমি আবার হচ্ছে আহ আচ্ছা, এই রাজীব কি পাবনা রাজীব নাকি? রাজীব আহমেদ, ব্রো এটা হচ্ছে আমাদের নিউ ডিগ্রির একটা স্টুডেন্ট, এই ছেলেটা খুব ভালো বুঝলা, খুব ভালো করবে এই ছেলেটা এই রাজীব তুমি কি আমাদের। পাবনা নাকি? হ্যাঁ, আমার পাবনার একটা পরিচিত জুনিয়র আছে, হ্যাঁ, রাজীব, ও রাজীব আহমেদ ডিগ্রিতে পড়ে। রাজীব
আচ্ছা মেবি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। যাই হোক, হ্যাঁ, তো আচ্ছা যেটা বলতেছিলাম আর কি। হ্যাঁ, তো ধরো তোমার হচ্ছে তুমি আবার তপন স্যারের চলো পড়ছো, দেন এসে আবার তুমি হচ্ছে তাপগতিবিদ্যা একটা জিনিস পড়ো, আবার হচ্ছে সি তরিকের আবার ধরো ইসেক স্যারের বইটা পড়লা। তো একবারে তুমি যদি একটা চ্যাপ্টার সবকিছু একসাথে না পড়ে একটু মিক্স করে পড়লে যেটা হয়, ওই ভুলে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। তো এটা আমার পার্সোনাল সাজেশন। না, আমি সেকেন্ড ইয়ারে এরকম করে পড়তাম আর কি। হুম। তাহলে পোলা পাইন্স দেখো যে ভাই কিন্তু অলরেডি কিন্তু বলে দিল, হ্যাঁ। আর আমি দেখো আমার র্যাঙ্ক কত আছে, 646। আচ্ছা মানছি আমি সোজা জিনিস ভুল করছি অনেক এত, বাট তারপরেও দেখো যে স্টিল আমার যদি আমি হিসাব করবো যেগুলো যদি পারতামও, তা আমার র্যাঙ্ক সর্বোচ্চ 300-র উপরে এততে যাইতো না। আচ্ছা তোমাদের ম্যাক্সিমাম চান্স এত করার, মানে বুয়েটে চান্স পাওয়ার কাজ, হ্যাঁ সে বলছি। বাট ব্রো দেখো তোমার ভাই যেগুলো কথা বলছে এগুলা রিগার্ডলেস অফ র্যাঙ্ক করা বা এসব কোনো ব্যাপার স্যাপার না, এগুলো বুয়েটে চান্স পাওয়ারই নিয়ম। ঠিক আছে মানে ওই যেগুলা বললো, মানে আমাদের সুদীপ্ত যেটা বললো, আমি সেগুলো সব উল্টা করেছি। হ্যাঁ আমি বাংলাদেশের রাইটারের বই সত্যি বলতে কিনিও নেই, মানে বুঝলা। সো মানে আমার মতো এত করিও না তোমরা। আমাদের ভাই যেগুলা বলছে একদম ওর কথাকে তুমি শোনো, মানে ওদেরকে আনাই আমিও কিন্তু বলছি দেখ ওই কি কি করেছে বা এত করেছে, ঠিক আছে। লাইক যদি সত্যি কথা বলি, লাইক আমি যদি দেখতাম যে সুদীপ্ত মানে যত ভালো করতো উইকলি গুলাতে একদম কিন্তু 225, 226, 229, আর আমার নাম্বার থেকে তো 180, 185, 175, 200, 205 এরকম ম্যাক্সিমাম যাইতো। আর যেটা আমার ম্যাক্সিমামটা ছিল ওর মিনিমাম, বুঝলা। তাহলে তুমি দেখো আমার তো করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আর সুদীপ তো একটা কথা বললো, তোর মনে আছে কিনা, যে ওই যে বললো যে ওই অনেকগুলা কিছু করেছিল, হ্যাঁ, যে লাস্টে এসে মানে কিছু জিনিসপাতি ওই কিন্তু এসে মানে একটা ভালো একটা রিভাইজ দিছিল, হ্যাঁ। তো আমি তো দেখো আমি যেগুলা পড়েছিলাম আমি তো পরীক্ষার আগের 10 দিন কিছুই মাথায় ছিল না, লিটারালি আমি সব ভুলে গেছিলাম যে আমি কি পড়েছি, হ্যাঁ। মানে মাথা একদমই কাজ করতেছিল না। সো আসলে আমি রিকমেন্ড করবো যে ভাই সোজা জিনিসগুলো ভালো মতো পড়ো। সুদীপ্ত ভাই তোমাদের যেটা বললো, হ্যাঁ এই কথাগুলো একদম মানে ধরে নাও, মানে এগুলা করলে ভাই তুমি ইয়া করবা, এরকম তুমি ভাবে নাও আর কি, হ্যাঁ। তো এটাই হইতেছে কথা আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে তোমাদের কার কি প্রশ্ন আছে করো করো। তা প্রাপ্তির কি প্রশ্ন আছে করো। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করো, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, তো আমি জানি না কতটুকু গুছায় কোয়েশ্চেন করতে পারবো, তাও লাইক আচ্ছা বলো মানে বলো বলো। আপনি আমি আর কি সুদীপ্ত ভাইয়া লাইক রোড টু বুয়েট জার্নিটা আর কি একটু শুনতে চাইতেছি। এন্ড আমি জাস্ট জানতে চাইতেছি যে ওনাকে কোন জিনিসটা বুয়েটে পড়ার প্রতি ইন্সপায়ার করছিল। এন্ড এটা জানতে চাইতেছি যে উনি যেহেতু থার্ড হয়েছেন বুয়েটে র্যাঙ্ক করছেন, তো উনারকে কখনো আমাদের আমাদের আমরা তো অনেক ডিস্ট্রাক্টেড, তো উনি কি কখনো ডিস্ট্রাক্টেড ফিল করছেন কিনা, বা উনি ডিস্ট্রাক্টেড ছিলেন কিনা, এন্ড যখন ওনার মানে মনে হইতো যে উনি পড়াশোনার জন্য কোনো মোটিভেশন পাইতেছেন না, এর মন হয়েছে কিনা, বা যদি ওনার কাছে মনে হয়েছে যে ডিস্ট্রাক্টেড হয়ে গেছেন, তখন উনি কিভাবে আবার নিজেকে পড়ায় মানে বসাইছেন এন্ড অল মানে ওনার আমি জানতে চাইতেছি যে উনি কিভাবে মানে সবকিছু মানে এত ভালো রেজাল্ট করছেন, মানে ওনার ট্রিক্স এন্ড এভরিথিং, এইটাই আর কি। এন্ড আমাদের আচ্ছা আমি যেহেতু মানে অত ভালো র্যাঙ্ক করা স্টুডেন্ট না, কখনোই ছিলাম না, স্কুলেও না কলেজেও না। তো মানে এখন হলো গিয়ে আমরা যারা ইউনো ব্যাক বেঞ্চার টাইপ স্টুডেন্ট, তারা হইলো গিয়ে কিভাবে হইলো গিয়ে সবকিছু গুছায় আর সামনে আগায় যাবো, এন্ড আমাদের যেহেতু আমাদের সবার ড্রিম এখানে বুয়েট, তো আলটিমেট ড্রিমটা কিভাবে পূরণ করবো আর কি। আচ্ছা আচ্ছা, তো আমি আসলে তুমি দুইটা জিনিস প্রশ্ন করছো, একটা হচ্ছে আমার নিজের জার্নি আর তোমাদের জন্য অ্যাডভাইস আর কি, মানে তোমরা কিভাবে ভালো করতে পারো। তো আমার জার্নি আসলে অনেক লং আর কি, আমি জাস্ট শর্ট একটু বলি। বেসিক্যালি বিষয়টা কি, আমি হচ্ছে ধরো 9-10 পর্যন্ত মানে লিটারালি অঙ্ক মুখস্থ করে পাশ করা স্টুডেন্ট। পাশ করা মানে আমি হচ্ছে যে মানে আমি ভালো করতাম, স্কুলে মোটামুটি এক করে ছিল, কিন্তু ওইরকম ধরো বুঝে পড়ার টেন্ডেন্সি আমার ছিল না ক্লাস 9 পর্যন্ত। দেন হচ্ছে যখন এই করোনার টাইমটা আসে, প্যান্ডেমিকের টাইমটা, দেন হচ্ছে আমি ওই অলিম্পিয়াড গুলোর সাথে ইন্ট্রোডিউসড হই। বিশেষ করে ম্যাথ অলিম্পিয়াডের সাথে মানে ম্যাথ অলিম্পিয়াডটা আমাকে অনেক ইনফ্লুয়েন্স করে। এবং ধরো আমি কি হয় 2021-এর নভেম্বরে হচ্ছে আমাদের এসএসসি হয়। আমি মোটামুটি 2022-এর ধরো তো ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ম্যাথ অলিম্পিয়াডের একটা ভালো প্রিপারেশন নিতাম। মানে আমার টেন্ডেন্সি ছিল যে হচ্ছে অলিম্পিয়াডে ভালো করার একটা ইয়া ছিল। তো এখান থেকে ম্যাথের একটা ভালো বেসিক আমার হয়ে গেছিল। এবং আমি হচ্ছে ক্লাস 10-এ একটা মানে কাইন্ড অফ রিসার্চ পেপার টাইপের লিখছিলাম ম্যাথের উপরে। ওটা হচ্ছে ম্যাথ, তোমাদের সকাল দা আছে, চিনো কিনা? সকাল রয় দাদা, ওনাকে আমি দিচ্ছিলাম আর কি। তো উনি বলছিল যে এটা ইয়া করতে, পেপার এটা পাবলিশ করার ইয়া করতে, কিন্তু আমি আর শেষ পর্যন্ত এসএসসির পরে এত ইয়া পাই নাই। তো যাই হোক, এটা আর কি, মানে ম্যাথ অলিম্পিয়াডের এই ইয়ারটা আমাকে আসলে অনেক
করছিল, হেল্প করছিল ম্যাথ অলিম্পিয়াডের প্রতি এই অ্যাট্রাকশনটা। আর তারপরে হচ্ছে এইটা একটা বিষয়। আর যেহেতু তখন ধরো মানে ম্যাথের প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল, আমাদের এইখানে পাবনার যে একজন টিচার ছিলেন, আমার ম্যাথ টিচার যিনি, উনি আর আমি হচ্ছে একটা বুয়েটের ভাইয়ের কাছে ফিজিক্স পড়তাম, অন্য কয়েকজন মিলে, ভালোরা কয়েকজন মিলে ব্যাচে পড়তাম। তো এই দুইজন মানুষ আমাকে অনেক হচ্ছে ইন্সপায়ার করছিলেন, যে মানে বলতেন যে তুমি অনেক ভালো করতে পারবা, ধরো টপ 3 বা টপ 10 এর দিকে থাকতে পারবে। এবং এবং আমি মনে করি আমি অনেক লাকি। লাকি এই কারণে, কারণ আমাদের ধরো পাবনা থেকে নর্মালি খুব একটা ভালো রেজাল্ট হয় না, বাট আমি যে টাইমটাতে পড়াশোনা করতেছিলাম ওই টাইমটাতে কয়েকটা কনজিকিউটিভ ভালো রেজাল্ট হচ্ছিল। ধরো আমি আমাদের তো মানে 2020-এর টাইমটা যদি আমি বলি, 2020-এর টাইমে আমাদের কলেজ থেকে মেডিকেলে ফার্স্ট হয় ফার্স্ট হয়েছিল, মিশরিয়াতে। তার তারপরে থার্ড হয়েছিল হ্যাঁ, হ্যাঁ, 21 সালে মিশরিয়াতে। বুয়েটে। হ্যাঁ, তারপর থার্ড থার্ড রাত ভাইয়া। তো তো তুমি ধরো যে ওনাদের, হ্যাঁ, আমি ধরো মানে আমি ধরো যখন থার্ড হয়েছি তখন মানে মানুষ আর কি মানে এক প্রকার বিরক্ত হয়ে গেছে যে সেকেন্ড হইলে তো একটা ইয়া হইতো, মানে একটা সেলিব্রেশনের জিনিস হইতো। থার্ড তো আমরা অলরেডি পাইছি। আল্লাহ তো ভাই, যাই হোক, আমি বুয়ে মানে মেইন থার্ড হয়েও, যাই হোক। হ ভাই এটা, আহ, আচ্ছা। হতাশ ভাই, ডিরিম ভাই, তো ডিরিম। এমন হতাশা পাওয়া ডিরিম ভাই, ডিম ছিল আর কি। যাই হোক, আচ্ছা, তারপরে বলো বলো। তো হচ্ছে, হ্যাঁ, তো ব্যাক করি আর কি। তো আমার ধরো ওই আমরা তো মানে আমাদের পুরো ব্যাচটা এরকম ছিল, আমরা এসএসসির ধরো আমাদের যেহেতু এসএসসি অনেক পিছিয়ে যায়, তার আগে থেকে আমরা মোটামুটি মানে সবাই এটা করছিলাম আর কি। আমরা এসএসসির মোটামুটি আগে থেকেই একটু ইন্টার জিনিস টিনিস দেখতাম। আর আমাদের টিচাররাও ধরো এসএসসি টিচাররাই এরকম ভাবেই আমাদের ইয়াগুলো পড়াইতেন। যেমন ধরো আমাদের শর্ট সিলেবাসে 19 যেসব চ্যাপ্টার ছিল, আমরা তো প্রথমে ফুল সিলেবাসে পড়ছি, 19 লাস্টে যে শর্ট সিলেবাস পাইছি। ধরো এই যে চলতরিৎ, দেন কাজ ক্ষমতা শক্তি, এগুলো মোটামুটি আমরা ইন্টারের অনেক বেসিক জিনিসও পড়ে রাখছি, আমরা সবাই এটা করছিলাম, আমাদের কাছে সবাই এটা করছিলাম। তো ওই জিনিসটা আমাদেরকে ইন্টারের অনেক হেল্প করছিল। আর ধরো আমার যে ম্যাথ টিচার আইনু স্যার, উনি আমাকে ধরো প্রথম থেকে বলতেন যে ধরো ওই যে আমাদের টাইম তো সিয়াম ভাই, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার উঠি তখন হচ্ছে সিয়াম ভাই বইটা ফার্স্ট হয়। হ্যাঁ তো হ্যাঁ। উনি তো ধরো বগুড়ার ছিলেন, বগুড়া হচ্ছে আমাদের পাবনার ধরো ওইটাও রাজশাহী ডিভিশনের মধ্যে পড়ে আমাদের, পাবনা রাজশাহী ডিভিশনের মধ্যে পড়ে। এবং উনি বিশাল একটা ইন্সপিরেশন, কারণ নর্মালি আমরা কি দেখি ঢাকা থেকে, রাজশাহী থেকে, এইসব জায়গা থেকে ছেলে পেলে ভালো করে, বাট বগুড়া কিন্তু ওই তুলনায়, বগুড়া রাজশাহী কলেজ ওইটা কিন্তু কাইন্ড অফ আমাদের পাবনা অ্যাডওয়ার্ড কলেজের মতো। ওইখান থেকে একটা ছেলে ভালো করতেছে, এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা ইন্সপিরেশনের জায়গা ছিল। তো এখান থেকে আমার স্যাররা বলতেন আর কি যে পাবনার মানে বগুড়া সিএম যদি পারে তারা পাবনার সুদীপ্ত পারবে। তো ওইটা এই একটা সিঙ্গেল ওয়ার্ডে আমার জন্য আসলে অনেক বেশি ইন্সপায়ারিং ছিল। তো এখানে কয়েকটা জিনিস আমি বলবো যে লাকি ছিলাম। তো একটা হচ্ছে আমার বেসিক্যালি অলিম্পিয়াডের সাথে ইনফ্লুয়েন্সড হওয়া, দেন হচ্ছে আহ ইন্টারের আগে ওই করোনা প্যান্ডেমিকের কারণে যে টাইমটা পাইছিলাম ওইখানে ইন্টারে কিছু জিনিস শিখে রাখা, দেন হচ্ছে স্যারদের কাছে বিশাল পরিমাণে ইন্সপিরেশন পাওয়া। এবং আমার আরেকটা জিনিস আমি লাকি ছিলাম, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলটা অসম্ভব অসম্ভব হেল্পিং ছিল, অসম্ভব হেল্পিং। মানে আমি যে লেভেলের ফ্রেন্ড সার্কেল পাইছি এই লেভেলের ফ্রেন্ড সার্কেল বাংলাদেশে কারো নাই, আমি এটা বলতে পারি। মানে এরা যে কি পরিমাণ মানে সেলফলেস, কি পরিমাণ হেল্পিং, এইটার কোনো দৃষ্টান্ত নাই। এদিক থেকে আমি খুবই বেশি পরিমাণ লাকি। ধরো আমি একটা জিনিস বুঝতেছি না, এরকম হয়েছে যে পরীক্ষার আগে মানে আমার ফ্রেন্ড আমাকে বুঝাই দিচ্ছে, আমি উল্টা আরো সেলফিশ বিহেভ করতেছি, বাট ওরা আমাকে আরো নিজে থেকে হেল্প করতেছে এবং ইন্সপায়ার করতেছে। তো এই জিনিসটা আমি লাকি ছিলাম। তো 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 আসলে 2টা বছর আসলে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে কেটে গেছে। এবং ডিস্ট্রাকশনের জায়গাটা বললাম, আমি আসলে বড় ভাইদেরকে অনেক ফলো করতাম। তো তো দেখতাম যে ধরো আমার যে মেন্টর ছিলেন আবু ওবায়দুল মায়েজ ভাইয়া, যার কথা বললাম আর কি, যে আমি একজন কয়েকজন মিলে একজনের কাছে ফিজিক্স পড়তাম। তো ওনাকে আমি দেখতাম যে উনি হচ্ছে অনার্স লাইফে ওটা ফেসবুক চালাতেন না, উনি হচ্ছে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলেন। তো উনি একটা কথা বলছিলেন যে ধরো ইউনিভার্সিটি লাইফ তো আমাদের সবার জন্য চিল লাইফ। তো ইউনিভার্সিটিতে উঠে একটা মানুষ যদি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেয়, তাহলে আমাদের তো ইন্টার উঠে তো কি করা উচিত বলো? ফেসবুক তো ফোনে মানে রাখাই উচিত না, ক্রোম থেকে একবারে হাইড করে দেওয়া উচিত, এই টাইপের জিনিস। তো ওইটা আমাকে অনেক ইন্সপায়ার করছিল। আমি আর ইন্টারে হচ্ছে ফেসবুক ইউজ করি না, ফেসবুক একবারে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম। আর হচ্ছে আমার জন্য মোটিভেশন আরো কয়েকটা জায়গা ছিল, এটা একটু বলি। সেটা হচ্ছে আমার এসএসসি রেজাল্ট আমার আশানুরূপ ছিল না। ধরো আমাদের পাবনাতে এভারেজ হাইস্ট মার্ক ছিল হচ্ছে 1286, আমার ওইখানে মার্ক ছিল হচ্ছে 1226। তো ধরো আমি হচ্ছে পাবনা সব থেকে ভালো স্কুলের সব থেকে ভালো রেজাল্ট মানে জেলা স্কুলের ফার্স্ট বয়, 4 সেকশনের ফার্স্ট বয় ছিলাম। তো সেইখান থেকে সব টিচারদের একটা ইয়া ছিল যে আমার এসএসসি রেজাল্ট অনেক হাই হবে। তো তখন একটা জিনিস দেখতাম যে আমার আসলে মানে ধরো আমার থেকে একটু কম কোয়ালিটি যারা স্টুডেন্ট তারা আমার থেকে অনেক বেশি পেয়ে গেছে। ওই জিনিসটা আমার জন্য অনেক ফ্রাস্ট্রেটিং ছিল। এটা মনে হতে পারে যে একদিক থেকে মানে আমি হয়তো বা হিংসা করতাম, but এরকম না। ধরো আমি যখন দেখতাম যে যে টিচাররা আমাকে অ্যাডমায়ার করতেন, যে টিচাররা আমাকে অনেক বেশি মানে এসএসসি লেভেলের যারা টিচার আর কি,
তারা তাদেরকে দেখে ধরো আমাকে এক টাইপের মানে মুখ লুকায় নিতে হতো এই টাইপের, কারণ তাদের সামনে মানে ওই আমার ধরো এসএসসি রেজাল্ট অনেক খারাপ এই টাইপের আর কি। এটা একটা বিষয় ছিল। আর হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াডের কথা বলতাম, আমি ধরো ধরে রাখছিলাম যে আমার হচ্ছে 2022 সালে ম্যাথ অলিম্পিয়াডে আমি ন্যাশনালে ক্যাম্পে যেতে পারবো, এটা আমি ধরে রাখছিলাম। কিন্তু সামহাও আমি ওই বছর ন্যাশনালে পার্টিসিপেটই করতে পারি না, আমি ডিভিশনালে টিকতে পারি না। এই জিনিসটা আমার জন্য এক্সট্রিমলি এক্সট্রিমলি মানে কি বলবো হতাশা আমি আসে। এবং আমি তখন একদম মানে ইয়ানি উতনি পণ করি যে আমি আর ম্যাথ অলিম্পিয়াডের ন্যূনতম প্রিপারেশনও নিব না। আমি একবারে ম্যাথ অলিম্পিয়াডের সবকিছু ছেড়ে দেই এবং ওই দিন ইয়া করি যে আমি এখন থেকে ফিজিক্স অলিম্পিয়াড ম্যাথ অলিম্পিয়াড যত অলিম্পিয়াড আছে সবকিছু থেকে সরে আসবো, পুরা ইয়াটা হচ্ছে আমি একাডেমিকের উপর দিব। তো এই দুইটা জিনিস আমাকে অনেক বেশি মোটিভেট করছিল আর কি। এবং তারপর আমাকে আসলে ওই রকম তারপর আমি বলতে গেলে কনজিকিউটিভ সাকসেস পাইছি। ওরকম ধরো হয় না অনেকের জীবনে হয়তো মানে ইন্টার লাইফ অনেক ফ্লাকচুয়েট পয়েন্ট আসে, আমার ওরকম কোনো ফ্লাকচুয়েট পয়েন্ট ছিল না। আমার বাকি ইয়ারটা ইন্টার লাইফটা মোটামুটি প্যারালালি গেছিল, মানে মোটামুটি স্ট্রেটই গেছিল। তো এই হচ্ছে বিষয়, এটা গেলো আমার জার্নি। আর এখন তোমাদের জন্য বলতেছি, তোমাদের জন্য ধরো যাদের হচ্ছে আহ একটু পিছায় আছে তাদের কি করা উচিত। তো বিষয়টা হচ্ছে কি ধরো মানে এখন যদি তুমি চিন্তা করো যে বেসিক কথাটা হচ্ছে তোমার আর প্রশ্ন করার জায়গাটা নাই যে আমি পারবো কিনা। সেটা তুমি যদি না পারো তোমার তো কিছু আর কোনো অপশন নাই, তাই না? মানে তুমি কি কি করবা যে আমি তো পিছিয়ে গেছি তাহলে আমি হাল ছেড়ে দেবো আরো একদম প্রথম থেকে ইন্টার ফার্স্ট ইয়ারে যাই শুরু করবো? এটা তো সম্ভব না, তোমার কাছে আর কোনো সুযোগ নেই, তোমার কাছে একটাই অপশন, এখন অনেক বেশি হার্ড ওয়ার্ক করা লাগবে, এটা ছাড়া তো আর কোনো অপশন নাই। সেখানে কিন্তু আসলে প্রশ্ন করার জায়গাটাই নেই যে ভাই আমি কি করবো, তোমার কাছে একটাই অপশন, ওইটাই করতে হবে, সেটা হচ্ছে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। আর হচ্ছে ডিস্ট্রাকশনের যে জায়গাগুলো এখন আসলে সব সোশ্যাল মিডিয়া গুলো অনেক বেশি ডিস্ট্রাকশন একটা জায়গা, যেহেতু সব প্ল্যাটফর্ম গুলাই সব বড় বড় প্ল্যাটফর্ম গুলো দেখা যায় যে মানে সোশ্যাল মিডিয়ার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো আমার মতে এটা খুব বেশি ওয়াইজ না। আমি আসলে আহ, সব ইয়াতে আমার যদি সুযোগ থাকতো আমি সব প্ল্যাটফর্মকে রিকোয়েস্ট করতাম যে এই জিনিসগুলো না করতে। কারণ আমার মনে হয় অ্যাটলিস্ট ইন্টারের জন্য এই ধরো এই সোশ্যাল মিডিয়া গুলা ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া গুলা ইউজ না করাটা বেটার। কারণ কি এইগুলোকে ডিজাইনই করা হয়েছে, এটা তো আসলে বলার কিছু না, তুমি এগুলো অলরেডি জানো, মানে এই অ্যাপগুলোকে ডিজাইনই করা হয়েছে এমন ভাবে যেন তুমি এগুলোতে ম্যাক্সিমাম টাইম দাও, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। তো এই জিনিসগুলো যদি তোমার না থাকে, মানে তোমার যদি ধরো আমাকে এটা যেটা করছিলাম আমি তুমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম, তো তোমার যদি এরকম সুযোগ থাকে বেটার হয় যদি ওইটা করে ফেলো। আমি জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজ করতাম ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকার জন্য আর আমার টিচারদের সাথে এই যে এই যে এই যে কানেক্টেড থাকার জন্য, এই যে দেখো জাস্ট সুদীপ্ত হোয়াটসঅ্যাপটা কিন্তু ইউজ একটা করতাম। কথা বললো, হ্যাঁ আমার কিন্তু এখন তো মনে আসছে যে অ্যাডমিশনের সময় কিন্তু জাস্ট আমি নিজে হোয়াটসঅ্যাপ ইউজ করছিলাম, আমার ফেসবুক আইডি কিন্তু জাস্ট ডিঅ্যাক্টিভিটি কিন্তু ছিল, হ্যাঁ। আর আমি দেখতাম যে হোয়াটসঅ্যাপে ওর সাথে ইভেন হোয়াটসঅ্যাপেও কিন্তু আমি পাইতাম না, লাইক আমি হোয়াটসঅ্যাপে খালি ওই যে আমাদের একটা মানে গ্রুপ ছিল, একটা প্ল্যাটফর্ম একটা গ্রুপ ছিল ওখানে, লাইক ধরে নাও যে আমরা বেশ কিন্তু প্রবলেম আলোচনা করতাম, লাইক দেখেছি সুদীপ্ত কেমন ব্রো এই প্রবলেমটা এত, দেখছি 9 ঘন্টা পরে মেসেজ এত দিচ্ছে। তো তুমি চিন্তা করো তোমার সাথে ফোনের কানেকশন কতখানি থাকা লাগবে, তুমি এখান থেকে কিন্তু বুঝতে পারতেছো, হ্যাঁ। ওকে সুদীপ্ত বলো। ধরো এখন তো ধরো অনেক কিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে, তো এখন আসলে চাইলে তুমি ফোনের উপরে ডিপেন্ডেন্স কমাইতে পারবে না। সেক্ষেত্রে অনেকগুলো আইডিয়া আসলে অনেকগুলো আইডিয়া আছে আসলে, আমি কয়েকটা শেয়ার করতে পারি। ধরো একটা আইডিয়া হতে পারে তোমার যদি একাধিক ডিভাইস থাকে, একটা ডিভাইস রাখতে পারো যেটাতে সোশ্যাল মিডিয়া থাকবে, একটা ডিভাইস রাখতে পারো যেটাতে সোশ্যাল মিডিয়া থাকবে না। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোন এবং ল্যাপটপ দুইটাই থাকে। তো আমি ধরো আমার এখন আমি যেটা করি আমার হচ্ছে ল্যাপটপে আমি কোনো সোশ্যাল মিডিয়া রাখি না, আমি সব সোশ্যাল মিডিয়া হচ্ছে ফোনে রাখি। ল্যাপটপে আমার জাস্ট হচ্ছে কাজের যে জিনিসগুলো আর পড়াশোনার জিনিসগুলো ওইগুলো রাখি। তো যখন আমার ধরো দরকার হয় আমি যে সিম্পলি যেটা করি ফোনটাকে অন্য একটা ঘরে রেখে এসে আমি ল্যাপটপটা দিয়ে আমার কাজগুলো করি। সো ডিস্ট্রাকশনের জায়গাটা ওখানে থাকে না। সেটা একটা কাজ হতে পারে। আরেকটা কাজ হতে পারে, ফোনে তো এখন অনেকগুলো আসলে অপশন আছে, যেমন হচ্ছে তুমি চাইলে টাইমার সেট করে রাখতে পারো। তারপরে হচ্ছে যেমন ধরো ইউটিউবের কথা যদি বলি, আমার জন্য ইউটিউবে একটা হালকা পাতলা এডিকশন ছিল কিছু কিছু টাইমে। ধরো ধরো আমার হয়তো আজকে একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষার পরে মনে হচ্ছে যে আমার তো একটা রিলিফ পাইছে, দেন একটু চিল করি। মনে হচ্ছে ইউটিউবে ঢুকছি, ইউটিউবে ঢুকে ধরো মনে হচ্ছে যে একটু কিছু ভিডিও টিডিও দেখি। তো তখন আমি যেটা করতাম আমি হচ্ছে ধরো এরকম যখন কনজিকিউটিভ ডে গুলাতে এরকম হইতো যে আমি দেখতেছি, আমি তো আসলে বুঝতেছি যে আমার আসলে ইউটিউবে একটা অ্যাডিকশনের জায়গা হয়ে গেছে। তো আমি যেটা করতাম ধরো একদিন আমি ঠিক করবো আধা ঘন্টা টাইম নিতাম, আধা ঘন্টা টাইম বের করে নিয়ে ওই পুরা ইউটিউবের পুরা যে হোম পেজ এটা স্ক্রল করতাম, স্ক্রল করতে করতে যেটা দেখতাম যে আমার জন্য ডিস্ট্রাক্টিং, ধরো হইতে পারে যে কি বলবো, ধরো ইন্ডিয়ান যেসব কমেডিয়ানরা আছে তাদের ভিডিও, বা হচ্ছে ধরো একদম
ধরো কোন একটা জিনিস যেটা হয়তো কনস্ট্রাকটিভ কিন্তু আমার জন্য ডিরেক্টলি কাজে লাগবে না, ধরো ধ্রুব রাঠির ভিডিও আমার যদি হোম পেজে আসে আমি হয়তো বা নিজেকে কন্ট্রোল করতে পারবো না, মনে হবে যে দেখিনি। মনে হয় একটা ভিডিও হয়তো বা আধা ঘন্টার ভিডিও, একবার দেখলে আমাকে আধা ঘন্টা শেষ করে ইউটিউব থেকে আসতে হবে। তো আমি যেটা করতাম ওই হোম পেজ পুরোটা স্ক্রল করতাম, স্ক্রল করতে করতে সামনে যেটা পাইতাম ওইটাকে আমি হচ্ছে দুইটা অপশন পাওয়া যায়। আহ একটা অপশন হচ্ছে তোমার ডোন্ট রিকমেন্ড চ্যানেল, এই একটা অপশন পাওয়া যায়। আরেকটা হচ্ছে নট ইন্টারেস্টেড, এই একটা অপশন পাওয়া যায়। তো এই দুটো অপশন আমি ইউজ করতাম, ধরো যেটা আমার জন্য ডিস্ট্রাক্টিং মনে হইতো এই দুটো অপশন করে মানে আমার হোম পেজটাকে এমন ভাবে গুছিয়ে রাখতাম যে পড়াশোনা রিলেটেড ছাড়া আর কোনো জিনিস যেন আমার ইউটিউবে হোম পেজে না আসে। তো আমার যদি ধরো কখনো বোরিং লাগতো, ধরো খাইতে খাইতে আমার আপু হচ্ছে আমাকে খাওয়াই দিত ইন্টারলাইফে, তো আমাকে যখন খাওয়াই দিত আমি হচ্ছে ইউটিউব স্ক্রল করতাম, স্ক্রল করতে করতে ধরো আমি কোনো একটা ছোটখাটো জিনিস হয়তো বা দেখতেছি এন্টারটেইনমেন্টের জন্য, বাট কোনো বড় জিনিস যেন আমার জন্য ডিস্ট্রাকশন না হয়ে যায়, বা এমন যেন না হয়ে যায় আমি একদম ইউটিউবে একটা ভিডিও দেখতেছি সেটা হয়তো আমার পড়াশোনার কাজে না, বা সেটা দেখতে দেখতে আমার হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, এরকম যেন না হয় এমন জিনিসগুলো আমার মানে হোম পেজ থেকে আমি সরাই রাখতাম। তো এরকম ছোটখাটো জিনিসগুলো ইউজ করতে পারো। ভাই আমার একটা সময় মানে একটা প্রশ্ন ছিল আর কি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া আমি তো এই সোশ্যাল মিডিয়ার কথা তো বললেন, আপনি তখন দেখেন মানে আপনি যে বললেন ভেক্টর একটা চ্যাপ্টার আপনি 1 মাস ধরে, মানে ওইরকম আমি করছিলাম যে একটা চ্যাপ্টারে সবকিছু শেষ করবো। এইরকম করে দেখলাম যে আসলে আমার সামনে হাফ ইয়ারলি এক্সাম। তো এক্সামটা হয়েছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হইলো। তারপরে এখন চলে আসলো ইয়ারসেন্স পরীক্ষা শেষ করছি আমি। তো ওইরকম ভাবে হুম, দেখা যায় যে অনেক টাইম চলে যাচ্ছে। আবার এই যে আপনি তো জানেন এখন আমি সরাসরি বলতেছি, এই যে আনাস ভাই এই তো সরাসরি বলে শুধু যে তুই 1 বছরের মধ্যে তুই সিলেবাস সবগুলো শেষ কর। এখন এই সিলেবাসের দিকেই মানে মানে দৌড়াবো নাকি হচ্ছে মানে সবগুলো চ্যাপ্টার একবারে একটা চ্যাপ্টার যা কিছু আছে সবগুলো পড়ে যাবো, মানে কোনটা করবো এখন? উম, 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করা এরকম এরকম কেউ 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 করে আসলে? সাদমান কি করছিলা 1 বছরের মধ্যে সেইটাই সিলেবাস শেষ বলতেছে। করছিলা? ভাই আমার সাথে আমি কি এখন আম, বলতেছে কি ভাই এখন আমি যদি সত্যি কথা বলি ভাই, আমি তো ইন্টারের সিলেবাস শেষ করে ঢুকছিলাম, হ্যাঁ, কিন্তু কই মানে কি হলো আমার দ্বারা, তাই না? 646 তুমি হলো থার্ড, তো বুঝাই যাইতেছে যে মানে আমাদের সব কথা শোনা যাবে না কেন, তাই না? এটাই হইতেছে কথা, মানে বুঝতে তো হ্যাঁ এটা পারলাছো ভাই। এটা আসলে, হ্যাঁ এটা আসলে দেখো এখন বিষয়টা হচ্ছে যে কোন একটা জিনিস করতে যায় যদি তার রিভার্স ইফেক্ট আসে, তুমি এখন 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করতে যায় তুমি যদি আচ্ছা। কোয়ালিটিটাই হারায় ফেলো, তুমি একটা চ্যাপ্টার কোনো মতে হ্যাঁ পড়ে শেষ করলে, এখন তো একটা একটা বইতে একদিনও শেষ করা যায়। ওই যে কোন একটা হ্যাঁ সিনেমা ছিল যে ওই যে পেজ উল্টায় উল্টায় just শেষ করে দিলাম, তো ওইরকম তো একদিনও করা যায়, আলটিমেটলি করে লাভটা কি আসলে, ওটা করে কি লাভ আছে? লাভ তো নাই। তো এখন কোন আইডিয়াটা তোমার জন্য খাটবে দেখো, এখন আমি এটা বলতেছি এরকম হইতে পারে যে তোমার জন্য আইডিয়াটা খাটতেছে না, তোমার জন্য তুমি 1 বছরের সিলেবাস শেষ করাটাই বেশি ভালো, হইতেই পারে। তো এর জন্য তোমার তোমার জন্য কোনটা বেশি ভালো এটা তোমাকে ফাইন্ড আউট করা লাগবে। যেরকম আমি যে স্ট্র্যাটেজিতে পড়তাম, আমি যেটা বললাম আর কি, যে সেকেন্ড ইয়ারে উঠে আমি হচ্ছে ওই প্রথমে অবস্থায় থার্মোডাইনামিক্স পড়তাম, দেন তপন স্যার ঠিক করে আবার হচ্ছে ইসাক স্যারের পড়তাম থার্মোডাইনামিক্স। এইভাবে করতে যে আমার দেখা যেত সিলেবাস শেষ করতে ভালোই টাইম লাগতো, এবং আমার পক্ষে এটা আমি চিন্তা করতে পারতাম না যে আমি 1 বছরের সিলেবাস শেষ করবো, এটা আমার পক্ষে মানে অকল্পনীয় ছিল। তো এটা এখন আমার জন্য রিয়েলিস্টিক না, এটা করতে গেলে আমি জানতাম আমি যদি কিছু করতে যাই আমার জন্য এটা ক্ষতিকারক হবে। তো এরকম তোমাদেরকে বোঝা লাগবে যে কোন জিনিসটা তোমার জন্য হেল্পফুল হবে, কোন জিনিসটা তোমার জন্য হেল্পফুল হবে না। জি ভাইয়া। এখন আমরা তো সেকেন্ড ইয়ারে উঠে গেছি আর ফার্স্ট ইয়ার তো নাই কে, এবং কিভাবে এইটুকু সময়টা ভালোভাবে কাজ হুম, লাগাতে পারি এই সম্পর্কে একটু। আর এই আমরা তো এখন অনলাইনে এখন যুগে আছি তো, সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ, এখন তো আমরা এখন আসলে কি এখন নিজের জন্য প্ল্যানটা নিজেকে ডিজাইন করতে হবে। কারণ কি ধরো আমার ক্ষেত্রে যেটা হইতো আমি আমি তো হচ্ছে আমার online আছি। তো এখন দেখছি অনলাইনে অনেক ডিস্ট্রাকশন আছে, যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো তো আছেই। এখন সাদমান ভাইয়ের সাথে আমি আছি তো এখন ভাইয়া এক্সাম নিচ্ছে, এক্সাম গুলো দিচ্ছি, মানে ওই রকম আর কি নাই কি এখন বই শেষ করবো ভালোভাবে, আর সাথে আবার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকও সলভ করবো, আবার আইআইটি যেই মানে একটা দিয়েছে খুবই একটা মানে এলোমেলো সিস্টেম হয়ে যাচ্ছে আর কি। দেখো বিষয়টা হচ্ছে কি এক পড়াশোনার ক্ষেত্রে একটা সিকোয়েন্সটা একটা প্রেফারেন্স অর্ডারটা, যে সি প্রোগ্রামে একটা থাকে না প্রেফারেন্স অর্ডার নাকি, ওই রকম টাইপের একটা জিনিস থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন আমি বোঝাই, ধরো তোমার যদি এরকম হয় যে তোমার তুমি একটা চ্যাপ্টারের বেসিক জিনিসটা না শিখে অ্যাডভান্স জিনিস শিখতে চাও, তাহলে কিন্তু সমস্যা। তো তোমার ক্ষেত্রে আসলে হ্যাঁ একটা সিকোয়েন্স থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তোমার ক্ষেত্রে প্রথমে এনশিওর করা লাগবে যে একটা চ্যাপ্টার থেকে সব থেকে বেসিক জিনিসগুলো আসে ওইটা আমাকে পারা লাগবে, এইটা আমি পারি, এটা ইনশিওর করে তুমি আরো অ্যাডভান্স জিনিসে যাও। এখন ধরো তোমার যদি এরকম হয় যে তুমি যদি সব চ্যাপ্টারে
ধরো তুমি আমার কথা শুনলা যে সুদীপ্ত ভাই হচ্ছে হচ্ছে ইসাক স্যার করতো, তপন স্যার করতো, দেন গাণিতিক পদার্থবিজ্ঞান করতো, দেন হচ্ছে কি বলে কনসেপ্ট বুক করতো, প্র্যাকটিস বুক করতো, এসি মামা করতো। এত কিছু যদি আমি করতে যাই, আমার জন্য জিনিসটা অনেক ইয়া হয়ে যাবে, অনেক টাইম টেকিং হয়ে যাবে। দেখা যাবে যে আমি একটা চ্যাপ্টার শেষ করতে যে অনেক বেশি টাইম লাগতেছে, একটা চ্যাপ্টার আমি হয়তো বা করতেই পারতেছি না। দেন তোমাকে নিজের জন্য এইভাবে ডিজাইনটা করতে হবে যে ঠিক আছে, হয়তো বা সুদীপ্ত ভাইয়ের মতো ডিজাইনটা আমি করতে পারবো না, বাট মিনিমাম সুদীপ্ত ভাই যে সিকোয়েন্সে বলছে যে ঠিক আছে আমি অতগুলা পড়তে না পারলে অ্যাটলিস্ট তপন স্যার এবং ইসাক স্যারের বই আমাকে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে হবে। এই জিনিসটা আমাকে মাথায় রাখা লাগবে। এটা যদি তুমি ইউজ করো যে ঠিক আছে একটা চ্যাপ্টার অনেক ভালো করতে যায়, একটা চ্যাপ্টার আমি করতে পারতেছি না, এটা না করতে যাই আমি সব চ্যাপ্টারই সমানভাবে সমান গুরুত্ব দিয়ে যতটুকু ম্যাক্সিমাম যতটুকু করার সময় সেটা করতেছি, ওইটা করলে আমার মনে হয় যে বেটার। তো জি আমি ভাইয়া। আমি কি আর বোঝাতে ম্যাথের পারছি? ক্ষেত্রে কি ভাইয়া বুঝতে পারছি, ম্যাথের ক্ষেত্রে আপনি কি কিতাব স্যারের বই সবগুলো ম্যাথ একদম একদম ধরে ধরে করতেন? হ্যাঁ, কিতাব সাহেব বই আমি করতাম। কিতাব সাহেব বইটা আমি মেইন প্রায়োরিটি দিয়ে করতাম, আর হচ্ছে টাইম পাইলে এসইউ স্যার এবং কি বলে এসইউ স্যার আর হচ্ছে অসীম কুমার স্যার, এই দুটো দেখতাম। তবে তোমাদের জন্য একটা ভালো কথা আমি বলি, সেটা হচ্ছে আমাদের উদ্ভাসের যে ম্যাথের কনসেপ্ট বুক, এটা কিন্তু অনেক ভালো। তো তুমি যদি জাস্ট কেতাব স্যার করে কনসেপ্ট বুকটা করে রাখো, এটা মোর দেন না। জাস্ট কেতাব স্যার এবং কনসেপ্ট বুক এই দুটো করলে বাংলাদেশে আর কোনো জি বই এক্সট্রা করে করার দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ ওই দুইটা বই পড়লেই মোটামুটি সব টাইপ কভার হয়ে যায়, মানে এটা আমার মতে। জি ভাইয়া। আচ্ছা তাহলে কেমিস্ট্রি কিভাবে করছো? আচ্ছা কেমিস্ট্রি ক্ষেত্রে কেমিস্ট্রি হচ্ছে আমি আমাকে একজন ভাইয়া বলছিলেন, আমি আসলে সবারই প্রথম দিকে দেখবা যে আম, কি বলে ঘোষের বইয়ের প্রতি একটা ফ্যাসিনেশন থাকে। তো আমারও এরকম বিশাল একটা ফ্যাসিনেশন ছিল, তো অনেক আস অনেক রঙিন বই দেখতে হতো আর কি। মানে আস বেশি তো ভাই সবার তো আস প্রথমে কি টেন্ডেন্সি থাকে যে আমি হচ্ছে ম্যাক্সিমাম জিনিস পড়বো, মানে যে বই থেকে ম্যাক্সিমাম জিনিস পাওয়া যায় সেটা আমার টার্গেট, এটা হচ্ছে আমার ছিল। তো প্রথম দিকে যখন ধরো গুণোত্তর রসায়ন শুরু করছি, প্রথম তো গুণোত্তর রসায়ন প্রথম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, প্রথম চ্যাপ্টারই মারা একবারে শেষ। এই কি সম্ভব, এত কিছু কি পড়া সম্ভব? রিপ্রেসড হয়ে আমার যিনি হচ্ছেন মেন্টর ছিলেন, যেটা যার কথা বললাম আর কি, মায়াস ভাই, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই ঘোষ স্যারের বই তো পড়তে যাই আমি তো শেষ, আমি কি করবো? তখন উনি আমাকে স্ট্রেট কথা বলছিলেন যে ঘোষ স্যারের বই পড়ার একেবারেই কোনো দরকার নেই, ঘোষ স্যারের বই থেকে প্রশ্ন আসবে না, তুমি জাস্ট আমার উপর ডিপেন্ড করো, ঘোষ স্যারের বই না পড়ে তুমি বুয়েটে টপ 10-এ থাকতে পারবা। এই জিনিস আমাকে এত বেশি কনফিডেন্স দিচ্ছে, আমি আর পুরো ইন্টার লাইফে ঘোষ স্যারের বই ছুঁয়েও দেখি নাই। আমি একবার অ্যাডমিশন টাইমে যে ওই উদ্ভাস তো সেই ফালতু একটা কাজ করে, সেটা হচ্ছে ঘোষ স্যারের বই থেকে প্রশ্ন দিয়ে দেয়। তো এই কাজটা আসলে কাজ উচিত না, কারণ মেইন অ্যাডমিশন দেখবে গোছের বই থেকে খুব একটা প্রশ্ন আসে না। এবং আমি নিজে এটা রিসার্চ করে দেখছিলাম যে খুব সম্ভবত জাস্ট হচ্ছে ফার্স্ট একটা প্রশ্ন আসছিল, এই যে মিউ, যেটাকে হচ্ছে চৌম্বক ভ্রামকটা কি জানি বলে, বা ম্যাগনেটিক মোমেন্ট কি জানি বলে, ওইখান থেকে সম্ভবত একটা প্রশ্ন আসছিল। আর হচ্ছে তোমার আর কোথায় খুলনা ইউনিভার্সিটি সম্ভবত হচ্ছে ইফেক্টের একটা প্রশ্ন আসছিল। আর হচ্ছে আহ কি জানি বলে, আচ্ছা, হেনরির সূত্র থেকে একটা জায়গায় প্রশ্ন আসছিল। এই তিনটা সূত্র বাদে আমি ওভারঅল আর কোনো সূত্র দেখি নাই, যেটা জাস্ট গো স্যারের বইয়ে আসছে এবং বাংলাদেশ অ্যাডমিশন টেস্টে আসছে, এরকম আমি ওরকম কোনো জায়গায় পাইনি আর কি, মানে আমার রিসার্চ থেকে আমি যদি বলি। তো ওই জন্য আমি ঠিক করে রাখছিলাম যে গোসের বই পড়বো না। আমার ক্ষেত্রে সবসময় মেইন প্রায়োরিটি ছিল হাজারি নাকসার। হাজারি নাকসারের বইটা খুবই ভালোভাবে লেখা, এবং এটা হচ্ছে সব টাইপের স্টুডেন্টের জন্য এবং সব টাইপের প্রিপারেশনের জন্য। বাংলাদেশে এমনও টিচার আছে যারা হাজারি স্যারের বইটাকেই সিলেবাস মনে করে, হাজারি স্যারের বই যেটা আছে ওইটাই সিলেবাস, হাজারি স্যারের বই যেটা নাই সেটা সিলেবাস বহির্ভূত। আমি এরকম টিচার পাইছি। তো হাজারি স্যারের বইটা আমার ক্ষেত্রে টপ মোস্ট প্রায়োরিটি থাকতো, আমি হাজারি স্যারের বইটা সব থেকে ভালো করে পড়তাম। দেন টাইম পেলে হচ্ছে কবির স্যারের বইটা পড়তাম। কবির স্যারের বই আসলে সব চ্যাপ্টার পড়ার দরকার নাই, আমি পড়ছিলাম বাট এটা দরকার নাই। দুইটা চ্যাপ্টার খুব বেশি আগ্রহ থাকলে পড়তে পারে, একটা হচ্ছে জৈব যৌগ, এবং একটা হচ্ছে ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার কেন পড়তে বলতেছি, কারণ হচ্ছে দেখা যায় কি অনেক অ্যাডমিশন টেস্টে দেখবে যে বাংলাদেশের সবের অ্যাডমিশন টেস্টে কিন্তু সব থেকে প্রবীণ স্যাররা, সব থেকে ধরো ওল্ডেস্ট স্যাররা হচ্ছে প্রশ্ন করে। তো এইসব স্যার অনেক সময় দেখা যায় যে একদম বই ঘেটে প্রশ্ন না করে অনেক সময় তাদের ধরো প্রিভিয়াস এর প্রশ্ন, কিংবা হচ্ছে তাদের যে নলেজটা আছে, কমন যে নলেজটা আছে এই তাদের ওই মানে সিলেবাসের উপর, ওইটা থেকে প্রশ্ন করে। তো এরকম অনেক ছোট করে জিনিস দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের যে সিলেবাসটা আছে ওইখান থেকে দিয়ে দেয়। তো এই জিনিসগুলো দেখা যায় অনেক সময় হচ্ছে কবির স্যারের ওই বই থেকে চলে আসে, হাজার স্যারের বই না থাকলে কবির স্যারের বই থাকে, এরকম আমি কিছু এভিডেন্স মানে কিছু প্রমাণ পাইছিলাম আর কি, এবং কিছু বড় ভাই আমাকে সাজেস্ট করেছিল। কবির স্যারের বইটা অ্যাটলিস্ট হচ্ছে জৈব যৌগ এবং ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার, ওইটার নাম কি, পর্যাবৃত ধর্ম, এই দুইটা চ্যাপ্টারের জন্য লিখে রাখতে পারো। আদারওয়াইজ দরকার নেই আসলে, জাস্ট হাজার স্যারের বইটা পড়লে আমার মনে হয় মোর দেন এনাফ।
তাহলে দেখো পোলাপাইন্স, আমি তোমাদেরকে যা বলছি, তোমাদের সুদীপ্ত ভাই কিন্তু ওই কথাগুলাই করলো, কিন্তু আমার আর সুদীপ্ত তফাৎ কি, আমি সেগুলা মানিনি, সুদীপ্ত মানিনি। বুঝা গেল কি? তাহলে এখন দেখো ব্রো, আচ্ছা আরেকটা লাইক ধরুন একটা একটা কথা বলি, সাপোজ লাইক ধরুন আমার না হয় র্যাঙ্ক পিছাইছে এসব করে, হ্যাঁ আমি বুঝলাম, কিন্তু তোমাদের কিন্তু চান্স মিস যেতে পারে, ইভেন এমনও না, তোমাদের কিন্তু কোথাও চান্স নাও আসতে পারে, হ্যাঁ। তো এটা কিন্তু বুঝে নাও, কারণ তুমি দেখো যে একটা টপার সবচেয়ে খারাপ পরীক্ষা দিলেও ওই কিন্তু ন্যূনতম একটা ভালো করবেই, হ্যাঁ, এটা যেটা তো সত্য কথা, হ্যাঁ। লাইক দেখো সুদীপ তো এমনই টপার ছিল যে ওকে উদ্ভাসে কোনো 10-এর বাইরে যেতে দেখিনি। ঠিক আছে, তুমি চিন্তা করেছো? তাহলে এখন দেখো, তোমার কাজ হইতেছে যে আমরা যেসব গাইডলাইন দিব, আমরা যেটা বলছি, কারণ দেখো আমরা এত কিছু, তোমরা মনে করছো যে আমরা আজকে আসছি 1 বছরের মধ্যে, না ভাই, আমরা 1 বছরের মধ্যে এক ধরনের মোরাল দেশে কতগুলা ঝড়ঝাপটা এত কইরা লাইক ধরুন আমরা এত করে আসছি, তুমি বুঝতে পারতেছো। 10 দিনের মাথাতেই 3টা পরীক্ষা দিয়ে দিছে, তার মধ্যে 1 মাসের মধ্যে 6টা পরীক্ষা আমাদের শেষ। তাহলে কিন্তু বুঝতে পারতেছো তোমাদের জন্য যেটা বেস্ট ওটাই কিন্তু আমরা বলতেছি। ইভেন একটা কথা লাইক সুদীপ্ত যেটা বললো, ওই সব সত্য কথা বলছে, কারণ আমি নিজে দেখেছি ও এগুলো সব করেছে। তারপর লাইক ধরুন ও যত এত দেখেছি র্যাঙ্কার দেখেছি, ওরা কিন্তু সব এই একই জিনিসই কিন্তু ফলো করেছে। হ্যাঁ, বুঝা গেল? তাহলে দেখো, তোমাদের সুদীপ্ত ভাই কিন্তু কি হয়েছে, মূল বইয়ের প্রতি কিন্তু কতখানি ফোকাস ছিল দেখতে পাইলা। ঠিক আছে, বুঝা গেল? সো আমাদের ইয়ার সাথে কিন্তু দৌড়ানো যাবে না। আর এখানে দেখো সুদীপ্ত একদম সব অনেস্ট কথা বলছে, হ্যাঁ, এটা কিন্তু একটা সত্য কথা। তাহলে কি বুঝা গেল বলা পাইস তোমাদের তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে তোমাদের আর কোনো কোনো প্রশ্ন বা, আচ্ছা সুদীপ্ত লাইক ধরে নাও, আচ্ছা সুদীপ্ত ব্রো, তাহলে সাপোজ ধরে নাও যে এদের এখন প্রশ্ন আছে যে, আচ্ছা, যে কি বলবো, যে এরা তাহলে এখন আগামী 1 বছরের কিভাবে পড়া উচিত, লাইক এদের এইচএসসি পরীক্ষা ধরে নাও হবে হচ্ছে মে মাসে হচ্ছে বা এপ্রিলের মাঝামাঝি, এদেরকে আগামী 1 বছর কেমন করে, তো সেকেন্ড ইয়ারে উঠে গেল, একটু বলো তাহলে এদেরকে। উম, এটা আসলে একটা জেনারেলিস্ট গাইডলাইন বোধহয় দেওয়া সম্ভব না, কারণ আমি তো ধরো প্রত্যেকের ইয়াটা জানি না, মানে প্রত্যেকের এখন কারেন্ট কন্ডিশনটা কেমন। এটাই। তো মানে ধরো এখানে যদি এটা কয়েকটা কয়েকটা ইয়াতে বলতে হবে। ধরো তোমার যদি একদম থাকে যে টপার কোয়ালিটির, তোমাদের যদি কারো টার্গেট থাকে ধরো একদম 10 টপ 100, তো সেই ক্ষেত্রে আসলে তোমাদের তো তাহলে ফার্স্ট ফার্স্ট ইয়ার ভালো করে পড়া আছে। তো সেকেন্ড ইয়ারে যেটা করবা, আচ্ছা একটাই সবার ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের শুরু থেকে চেষ্টা করো ফার্স্ট ইয়ার একটা রিভিশনের মধ্যে রাখতে। কারণ হয় কি, আমরা অনেক সময় যেটা করি আমাদের কলেজে হচ্ছে প্রি টেস্টের পরে গিয়ে আমরা হচ্ছে ফার্স্ট পেপারেরটা আবার রিভাইজ দেওয়া শুরু করি। এতে করে দেখা যায় যে সেকেন্ড পেপারেরও কিছু চ্যাপ্টার বাদ থাকে, আবার ফার্স্ট পেপারেরটাও রিভাইজ দিতে হয়, তো জিনিসটা অনেক বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যায়। এটা অনেকের ক্ষেত্রে হয় আর কি, আমি দেখছি আমার নিজের ফ্রেন্ডের ক্ষেত্রে দেখছি। তো আমার সাজেশন থাকবে যে সেকেন্ড ইয়ারের শুরু থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসাথে প্যারালালি চালাইবা। মানে এমন না যে জাস্ট সেকেন্ড ইয়ারের পড়াটা একবারে পড়ে গেলা, ওইটার সাথে সাথে চেষ্টা করবো যে ফার্স্ট ইয়ারে, এমন দরকার নাই যে তুমি ফার্স্ট ইয়ারে হচ্ছে যা যা বলছো সবকিছু এখন এসে রিভাইজ দিতে হবে, এরকম না। ফার্স্ট ইয়ারে ধরো ওই যে ফিজিক্সের উদাহরণটাই যদি দিই, ধরো ভেক্টর তুমি তো ফার্স্ট ইয়ারে অনেক কিছু করছো, এখন সেকেন্ড ইয়ারে যখন তুমি ভেক্টর রিভাইজ দিবা প্রথম দিকে, ধরো সেকেন্ড ইয়ারের একদম প্রথম দিকে, ধরো যখন তুমি থার্মোডাইনামিক্স একবার পড়ছো, দেন আবার চিন্তা করলে যে ঠিক আছে ভেক্টরটা আমি একবার রিভাইজ দিয়ে আসি, তো তখন তো তোমার আর অত কিছু রিভাইজ দেওয়ার দরকার নেই। তোমার যদি ধরো কোনো নোট খাতা থাকে বা ধরো কোনো একটা বই যদি দাগানো থাকে, দেন দাগানো জিনিসগুলো দেখলা, দাগানো ম্যাথ গুলা দেখলা, মানে তোমার মেইন টার্গেট থাকবে যে বেসিক জিনিসগুলো যেন আমি না ভুলি। তো কথা হচ্ছে কনসেপ্টের উপরে, সেটা হচ্ছে 80% 20%। এই কনসেপ্ট আমি শিখছিলাম হচ্ছে সোহাগ ভাইয়ের একটা ইয়াতে, একটা কোন একটা ভিডিওতে হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ, এই যে পুরো 80-20 পৃথিবীটা এই রুল, এইটি কনসেপ্টের উপরে টোয়েন্টি চলে। রুল। ধরো আমি যে বুয়েট থার্ড হয়েছি, হ্যাঁ আমি যে ধরো বুয়েট থার্ড হয়েছি, এখানে ধরো আমাকে যদি 100% এফোর্ট যে দিতে হয়েছে, তার 80% এফোর্ট আমাকে দিতে হয়েছে বুয়েটের 20% মার্ক নেওয়ার জন্য। বাকি 80% মার্ক আমি 20% এফোর্ট দিয়ে নিতে পারছি। জিনিসটা কি বুঝতে পারছো? 400 মার্কস আমি ধরো টোটাল যে পড়াশোনা করছি, তার 80% পড়াশোনা আমাকে করতে হয়েছে 80 মার্ক তোলার জন্য। মানে 400-র মধ্যে 80 মার্ক তোলার জন্য আমাকে 80% পড়াশোনা করতে হয়েছে। আর 400-র মধ্যে বাকি 320 মার্ক তোলার জন্য আমাকে জাস্ট 20% পড়াশোনা করতে হয়েছে। এখন বলো কোনটা ইজি? সেই 20% পড়াশোনাটাই তো ইজি, তাই না? এই 20% পড়াশোনাটা কিন্তু ভোলা যাবে না। কারণ তুমি জানো যে বুয়েট অ্যাডমিশন টেস্টে 80% প্রশ্ন বেসিক জিনিস থেকেই আসবে, সব জিনিস থেকে আসবে। তো এই জিনিসগুলো যেন ভুলে না যায়, এমন যেন না হয় যে কালকে আমার ফিজিক্স পরীক্ষা, আজকে ধরো পরশুদিন আমার ফিজিক্স পরীক্ষা, আজকে আমি রিভাইজ না দিয়ে গিয়ে ফিজিক্স পরীক্ষা দিতে গেলে আমি 0 পাবো। এইরকম যেন না হয়। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটা এই তিনটা বই এমন ভাবে পড়বা যেন তোমাকে যদি কোনো প্রিপারেশন ছাড়াও যদি পরীক্ষা দিতে হয়, তাও যেন তুমি একটা ভালো মার্ক স্কোর করতে পারো। মানে এমন ভাবে কন্টিনিউয়াসলি রিভিশনের মধ্যে তোমাকে থাকতে হবে। তো এটা আর কি সবার জন্য একটা জেনারেলাইজ পরামর্শ যে রিভিশনের মধ্যে থাকবা। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ধরো। হ্যাঁ বলো।
ভাই আপনি হচ্ছে যে ম্যাথের জন্য বললেন কেতাব স্যার আর কনসেপ্ট বুক, কেমিস্ট্রির জন্য হাজারি স্যার। তো আমি যদি আপনাকে ফিজিক্সের কথা বলি, তাহলে আপনি শুরুতেই কোন কোন রাইটারের বইয়ের নাম বলবেন? আচ্ছা, আমি তোমাকে এক্সাক্ট সিকোয়েন্সটা বলি, ঠিক আছে? আমি প্রথমে বই পড়তাম হচ্ছে রহমান স্যারের বই, দেন ইসাক স্যারের বই, দেন আমার টিচাররা যেটা পড়াতেন সেটা দেখতাম, দেন উদ্ভাসের কনসেপ্ট বুক দেখতাম, দেন প্রশ্ন ব্যাংক দেখতাম, তারপরে হচ্ছে আহ এসি মোহাম্মদ স্যারের বই থেকে কিছু চ্যাপ্টার দেখছিলাম, শর্ট সিলেবাসের ভিতরে গুলো দেখছিলাম। আর হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারে যাই আমি হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞানটা সলভ করছিলাম। এই মোরলেস এইটুকু, এর বাইরে আমি তেমন একটা সলভ করিনি। আর হচ্ছে অ্যাডমিশন টাইমে যাই এসিএস, উদ্ভাস, বন্দি পাঠশালাতে যে নিয়াজ মোর্শেদ ভাই ক্লাস নিতেন প্রথম দিকে। নিয়াজ মোর্শেদ ভাই ইয়াগুলো স্টাইলগুলো আমার অনেক ভালো লাগতো, তো ওনারটা দেখতাম আর কি, নিয়াজ মোর্শেদ ভাই। আর এসিএস এরটা খুব একটা দেখার টাইম পাই নাই। তবে উদ্ভাসের যে ইয়া হতো, ম্যারাথন ক্লাস হতো, এটা দেখতাম অ্যাডমিশন টাইমে গিয়ে। এই এই আমার ভাই, ফিজিক্সের প্রিপারেশন। তো ভাইয়া আপনি হচ্ছে যে আহ, মানে যখন আপনার একটা নর্মাল একাডেমিকের একটা দিন হ্যাঁ, যদি আমি বলি, তাহলে আপনার নর্মাল একাডেমিকের একটা দিন কিভাবে কাটতো, মানে কলেজে বা প্রাইভেটে, মানে কখন কি করতেন আর কি? আচ্ছা মানে আমার এটা ধরো, করছি কারণ হচ্ছে যে আমরা যেহেতু মানে এই যে রাজশাহী কলেজে আছি, রাজশাহী কলেজের দিক থেকে একটা হিউজ প্রেশার, অনেক টাইম ওখানে দিতে হয়, যার কারণে রেগুলারিটি মেনটেন করাটা না একটু কষ্টকর হয়ে যায়। হুম, আচ্ছা আমি এখানে বলি, আমার তো ধরো ক্লাস 10 পর্যন্ত ইচ্ছা ছিল আমি এনডিসিতে যাব। দেন হচ্ছে কিছু বড় ভাই আমাকে বুঝাইছিলেন যে এনডিসিতে না যেতে। এটার একটা কারণ হচ্ছে এনডিসিতে গেলে কলেজ করার একটা প্রেশার থাকে। আবার রাজশাহী কলেজে একটা জিনিস বলছে, অবশ্য রাজশাহী কলেজে আমি এমনি পাইতাম না, কারণ ইসিএম আমার কম ছিল, 1226 ছিল, আমি পাইতাম না রাজশাহী কলেজ। আমি আর পরবর্তীতে এনডিসিতে ভর্তি পরীক্ষা দিই নাই। তো এটার অন্যতম একটা কারণ ছিল, পাবনাতে যদি আমি থাকি, পাবনাতে থাকলে আমাকে কলেজ করতে হবে না। এইটা হচ্ছে আমার সব থেকে বড় কারণ ছিল। তো এই কারণে আমাদের এডার কলেজে আসলে কলেজ করার কোনো প্রেশার থাকতো না। আমি ধরো আমার পুরা ইন্টার লাইফে কলেজে গেছি সর্বোচ্চ 5 দিন, এই সর্বোচ্চ যে 5 দিন এই আমি যে যদি মনে করি। আই আই ক্যান তো টেস্টিফাই সুদীপ্ত, ঠিক আছে। আমি কিন্তু ওই তো তো কলেজে 5 দিন গেছে, আমি কিন্তু জাস্ট 6 দিন গেছি তাও পরীক্ষা দিতে। হ্যাঁ, তাও আমার লাইক ধরে নাও যে বায়োলজিতে আমি একবার ফেলও করেছিলাম আর কি, টু বি অনেস্ট। তোমার সুদীপ্ত মেডিকেলেও চান্স পাইছে। হ্যাঁ, আমি কিন্তু মানে আচ্ছা এরকম হ্যাঁ, বলে না, বলে না, বলে না। বুঝলাম। ভাই কলেজের প্রেশার ভাই, মানে খুব ভাই এনডিসি বাদে, মানে ধরো বাংলাদেশের কলেজে বাংলা তুমি দুই ভাগে ভাগ করো, একটা এনডিসি একটা হচ্ছে নন এনডিসি। হ্যাঁ, তোমাদের যে কলেজে তুমি পড়ো সেটা হচ্ছে নন এনডিসি। তো নন এনডিসি মানে কি, তোমাকে বাসায় বসে পড়া লাগবে, কারণ ব্যাপারটা বুঝে গেছো। হ্যাঁ, আর এনডিসি মানে তোমার কলেজে পড়া লাগবে। এখন ওকে ব্রো, বলো বলো বলো, তারপর তোমার বক্তব্য বলো। হুম, তো যেটা বলতেছিলাম আর কি, তো ধরো আমার তো কলেজ করার প্রেশার ছিল না। আর মোট প্রাইভেটের মধ্যে ধরো আমি ম্যাক্সিমাম দিনে হয়তো বা একদিনে সর্বোচ্চ 2টা পড়তাম। 2টা, আর হচ্ছে লাস্টে ওই ধরো ওই পরীক্ষার আগ দিয়ে আসে তাও আমি যেতাম না। মানে আমি আসলে প্রচুর অলস কোয়ালিটি স্টুডেন্ট, বুঝছো? আমি বাসা থেকে বের হইতে আমার আলসেমি লাগতো। আমি মনে হতো যে যে জিনিস আমার টিচার পড়াবে ওইটা আমি মনে হয় বই ঘেটে ইউটিউব ঘেটে করলে আমার হয়তো আরো ভালো জিনিস, মানে আমি ভালো করে বুঝতে পারবো, এটা মনে হতো। যার কারণে আমি আর প্রাইভেটের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট ছিলাম না, শুধু হচ্ছে বুয়েটের একটা ভাইয়ের কাছে পড়তাম, ওনার ওনার পড়াটা আমি সিরিয়াসলি নিতাম। আর পাবনাতে যাদের কাছে পড়তাম মোরালেস তাদেরকে আমি খুব বেশি একটা সিরিয়াসলি নিতাম না। ধরো ওই হয়তোবা যাইতাম যাইতাম না এরকম। মোটামুটি দিনের সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা আমার প্রাইভেটের পিছনে যেত, বাকি টাইমটা মোটামুটি আমি মানে নিজে পড়াশোনার পিছনে দিতাম। এই হচ্ছে বিষয়। তো ভাই একটা কোশ্চিন ছিল আমার কেমিস্ট্রি নিয়ে। হুম, বলো। তো ভাই আমার মনে করেন পার্সোনালি হাজারি স্যারের বইটা পড়তে একটু অগোছালো লাগে, মানে পড়লে কেন জানি মানে গুছিয়ে উঠতে পারি না। তো আমি পরে টিচারদের মানে কেমিস্ট্রি যার কাছে পড়ি তার কাছে সাজেশন নিলাম যে কি করা যায় তাহলে যদি আমার হাজারি স্যার পড়তে সমস্যা হয়। দিয়ে আমি হুম, কবির স্যার পড়ছি, আর এই যে সাদমান ভাইয়ের কথা শুনে আমি গুহ স্যারের বইটা হালকা পিডিএফ দেখছি। এখন হাজারি স্যারের বইটা আমি কি স্ট্র্যাটেজি নিয়ে পড়লে আমার কাছে মনে করেন যে সমস্যা মনে হয় একটু জানতে চাচ্ছিলাম, কারণ যেহেতু বলেন হাজারি স্যার পড়াটা মাস্ট। হ্যাঁ, হাজার স্যারের ক্ষেত্রে আসলে আহ ওরকম সমস্যা, ধরো কিছু কিছু জিনিস হয়তো বা বুঝতে সমস্যা হবে। তো প্রথমে একটা কাজ করতে পারো যে তুমি ঘাটাঘাটি করবা, ধরো বই পড়ে বুঝতেছে না, টিচারকে জিজ্ঞেস করলা বা ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলা, বা ধরো ইন্টারনেটে হালকা পাতলা সার্চ টার্চ করলা। তো এরকম হচ্ছে আহ কিছু জিনিস দেখলা, তারপরে যদি বুঝতে না পারো দেন সিম্পলি স্কিপ করবা। ধরো মনে হয় যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, দেন জিনিসটা মুখস্থ করবা। যদি মনে হয় যে এখান থেকে প্রশ্ন আসবে না, দেন সিম্পলি স্কিপ করবা। মানে অনেক ক্ষেত্রে যেটা হয় আর কি, ধরো এই যে আমরা এই যে গুণগত রসায়ন যখন পড়ি, আমরা সবাই যে শ্রোডিঙ্গার ইকুয়েশন পড়ার সময় শ্রোডিঙ্গার ইকুয়েশন কি আসে ওইটাই হচ্ছে পড়তে চাই। তো এটা এখন বিষয়টা কি, তোমরা এই যে কোটা ফ্যাক্টরি একটা ডায়লগ আছে, এটা কোটা ফ্যাক্টরি দেখছো কিনা? ওইখানে ডায়লগ আছে যে ধরো আমরা যখন ছোটবেলায় নামতা পড়তে যাই, এখন নামতা পড়ার সময় যদি আমি চিন্তা করতাম যে সবকিছু আমাকে, ধরো নামতা কেন 2 আঁকি 2 কেন 2, এটা আমাকে বুঝতে হবে।
বা হচ্ছে 10-এর নামটা কেন এরকম, এটা প্রতিটা লাইন আমাকে বুঝতে হবে, তাহলে কিন্তু আসলে নামটা পড়া হইতো না। তো হচ্ছে এটা হচ্ছে বিষয় যে কিছু জিনিস কেমিস্ট্রিতে আছে যেটা তোমাকে না বুঝে মুখস্থ করতে হবে। তো এটা যদি ধরো বুঝতে সমস্যা হয়, প্রথমে তো যেটা বললাম আর কি, ইন্টারনেট বা ফ্রেন্ড বা টিচারের সাহায্য নেবা। যদি একেবারেই বুঝতে না পারো দেন সিম্পলি মুখস্থ করে স্কিপ করবা। এই হয় স্কিপ করবা না মুখস্থ করবা, এইটাই। তাহলে পোলাপাইন্স দেখো, তোমাদের শুধু তো মোরালের সবগুলো ভাই ফিজিক্স এর কথা বলছে, কেমিস্ট্রির কথা বলছে, আগামী এক বছর কিভাবে বলছে, তোমাদের মোরালেস কিন্তু সব প্রশ্ন তো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে ব্রো দেখো, তোমাদের কিন্তু মোরালেস সবাই কিন্তু বুঝে গেল। তাহলে আমাদের এই মিটিং এ এতটা বোঝানোর উদ্দেশ্যটা কি ছিল? তো দেখো, তোমরা আলোর পথে আসো। হ্যাঁ, যে তোমরা ভালো মতো বইগুলা পড়ো, মূল বই করে করে হ্যান্ডি রিসোর্স গুলা পড়ো। হ্যাঁ, ইভেন লাইক তুমি যদি এখন একটা বিদেশে করার কথা বলো, লাইক দেবো যে তুমি যখন আঙ্কেল আন্টিকে বলতেছো যে আমার এই বিদেশি এত বইটা লাগবে আর কি, সো স্টিল লাইক উনারা অবাক হবে যে কেন বিদেশি বইটা পড়তে হবে। বা তুমিও পড়ে তখন আবার হতাশ হবে যে আমি তো কিছুই বুঝতে পারছি না। লাইক সিরিয়াস কথা ভাই, এগুলো কিন্তু খুবই প্যারাদায়ক ব্যাপার। লাইক এগুলোর জন্য ভাই প্রচুর সময় দেওয়া লাগছে আমার নিজেরই, আপ টু 20-22 ঘন্টা করে আমাকে সময় দেওয়া লাগছে জাস্ট কিছু অঙ্ক ঠিকঠাক মতো বোঝার জন্য বা চিন্তা করার জন্য। সো ইভেন আমাদের সময় কিন্তু, আর আমি এগুলা পেরেছিলাম, এর কারণ ছিল লাইক ধরুন আমি কিন্তু যে একটা কথা বললাম যে দেখো সুদীপ তো ইন্টারের এসে সিলেবাস শেষ করছে, খুব ভালো মতো শেষ করছে, বাট আমার ক্ষেত্রে কিন্তু শ্যালো লার্নিং, কারণ আমি ইন্টারের সিলেবাস শেষ করে ঢুকছি, কিন্তু ওই যে আমি তো তাড়াতাড়ি পড়ে ঢুকছি। তো দেখা গেছে কি, মানে আমি ডেপ থেকে আমি বুঝতে পারিনি যে কতখানি পড়া লাগবে পড়া লাগবে না, মানে দিয়ে পুরা লাইক ধরে নাও একটা এলোমেলো একটা অবস্থা আমার, বুঝলা? দিয়ে লাস্টে তো এসে আমি তো এটাই ভয় পাইতেছিলাম যে আল্লাহ আমার কি হয়, ঠিক আছে? সো এটাই হইতেছে কথা। তো সবকিছু একটা স্ট্রাকচার্ড ওয়ে দিয়ে করো, বুঝলা? কারণ এটা সত্যি কথা ব্রো, লাইক তোমার যখন বুয়েটে পরীক্ষা দিবা, তোমার যখন ডিপার্টমেন্টে যাবা, তোমার তখন মনে হবে যে কি রে, আমার আশেপাশে এই ছেলে আছে, এই ছেলে তো একটু এমন, তো এই ছেলেও আমার সাথে একই ডিপার্টমেন্টে পড়ছে, এটাই কিন্তু তোমার কিন্তু তখন মনে হবে আর কি। হ্যাঁ, তো মানে যেহেতু তোমাদের এখানে সবাই আমরা নিজেরাই নিজেরাই, তো এখানে কিছু কথা লাইক ওপেনলি, লাইক সুদীপ তো সব কথা বললো, লাইক যেটা হয়তো আবার আমি এখানে সব কথা ওপেনলি বললাম আর কি। তাহলে বোঝা গেল কি পোলা পাইন্স, তাহলে দেখো তোমাদের কিন্তু সব গাইডলাইন কিন্তু এখন কিন্তু ওকে আর কি। হ্যাঁ, তোমাদের তাহলে আরো কোনো কিছু আরো যদি ভাইয়া এক দুইটা, হ্যাঁ, প্রশ্ন থাকে এক দুইটা আমার প্রশ্ন একটা করো। কোয়েশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, প্রাপ্তি প্রাপ্তি করো করো করো। আচ্ছা, ভাইয়া অনলাইন প্ল্যাটফর্ম গুলো আপনাকে কিভাবে হেল্প করেছে বা আপনি হেল্প নিয়েছিলেন কিনা? কারণ এখন তো একটা হিউজ হাইপ আছে এসিএস বা অন্যান্য প্ল্যাটফর্মের। তো ওগুলো মানে কিভাবে হেল্পফুল হইতে পারে কিনা, বা কোন ক্লাসগুলো বেটার, বা এমন কোনো সাজেশন? আচ্ছা সুদীপ তো বলো। আমি হচ্ছে ধরো একাডেমিক পর্যন্ত তেমন কোনো অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম না। আমি হচ্ছে বুয়েটে একজন ভাইয়ের কাছে পড়তাম। আমরা ব্যাচ কয়েকজন ভালোরা মিলে একটা ব্যাচ বানায় পড়তাম অনলাইন ব্যাচে। তো ভাইয়েরা হচ্ছে পড়াতেন। তো পরে যে আমি যখন হচ্ছে অ্যাডমিশন টাইমে গিয়ে দেখছিলাম যে ধরো ভাইরা যেটা পড়াইছেন, ধরো এসিএস এর স্লাইডে উনি বেসিক্যালি পড়াইছে। তো আমার হচ্ছে এসিএস এর স্লাইড মানে ওইভাবে ইনডিরেক্টলি পড়া আর কি হয়ে গেছিল, মানে আমি ডিরেক্টলি পড়ি নাই। তো আমার যে টিচার আমাকে পড়াইছেন উনি আর কি ওই জিনিসটা আমাকে পড়াইছেন। তো এটা হচ্ছে বিষয়। আর এসিএস এর হচ্ছে আমি এসিএস এর এবং বন্দি পাঠশালায় কিছু জিনিস ফলো করছিলাম। বন্দি পাঠশালা হচ্ছে ফিজিক্স এর পার্টটা আমি অনেক ভালোভাবে ফলো করছিলাম। আর এসিএস এর হচ্ছে অ্যাডমিশন ইয়ার আগে এইচএস এর আগে আমার কেমিস্ট্রিতে কিছু জায়গাতে একটু মনে হয়েছিল যে আমার আরেকটু পড়াশোনা করা উচিত। যেটা আমি বললাম, দেখো আমি কিন্তু ফিজিক্সে মোটামুটি অনেকগুলো সোর্স থেকে পড়াশোনা করতাম, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে আমার খুব একটা মানে ভ্যারিয়েশন ছিল না পড়াশোনা। আমি জাস্ট হচ্ছে মোরালেস হাজারি স্যার, কবির স্যার, আর মাঝে মাঝে হয়তো বা কবির স্যার ওই গুহ স্যার থেকে কিছু হচ্ছে ম্যাথ দেখতাম, আর হয়তোবা ওই কি বলে কিছু একটা ভিডিও দেখতাম। এই আমার আর খুব একটা অ্যাডভান্স পড়াশোনা আমি করি নাই, যার কারণে একটা কনফিডেন্স আমার মানে একটা আন্ডার কনফিডেন্স আমি ভুগতাম আর কি কেমিস্ট্রি ক্ষেত্রে। তো ওই জন্য হচ্ছে এসিএস এর আহ, সঞ্চিত দাদার ক্লাসগুলো আমি দেখতাম, ওনার ক্লাসগুলো আমার অনেক ভালো লাগতো। এটা হচ্ছে যে আমাদের আর্কাইভে যে ক্লাসগুলো দিছিল ওইগুলো দেখতাম। তো ওনার অর্গানিক কেমিস্ট্রিটা অনেক ভালো লাগতো। অর্গানিক কেমিস্ট্রি ওটা দেখতে পারো, ওইটা অনেক ভালো আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এই তো। তো আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাইছিলাম, এটা আমি মানে মিটিং এর আগে ঠিক করে রাখছিলাম, যেটা বলবো এটা ভুলে গেছি। হ্যাঁ, বলো বলো সেটা বলো। হচ্ছে আমার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ছিল। সেটা হচ্ছে আমি তো ধরো আইটিজি সলভ করতাম না, তাহলে এইটার মানে বিকল্প স্ট্র্যাটেজি কি? তাহলে বইয়ের যদি কঠিন প্রশ্ন আসে আমি কি করবো? তো এটার বিকল্প স্ট্র্যাটেজি এটা ছিল যে আমি নিজে খুঁজে খুঁজে হয়তো বা আইটিজি সলভ করবো না, কিন্তু কোন একটা অ্যাডভান্স টপিক, যেহেতু আমার টার্গেট ছিল টপ করা, কিন্তু মানে ভালো র্যাঙ্ক করা, তো কোন একটা অ্যাডভান্স জিনিস যদি আমার নিজে থেকে সামনে আসে, নিজে থেকে যদি আমার সামনে আসে, আমি ওটাকে কোনোভাবেই হেলাফেলা করবো না। হোক সেটা উদ্ভাস উইকলি থ্রুতে আসুক,
অথবা উদ্ভাস ম্যারাথন ক্লাসের থ্রুতে আসুক, অথবা এসিএস বন্দি পাঠশালা ক্লাসের থ্রুতে আসুক। যেমন দেখা যেত যে উদ্ভাসের উইকলিতে এমন অনেক প্রশ্ন আসতো যেটা উল্টাপাল্টা। যেমন এই যে ধরো, আমাদের এবার একটা প্রশ্ন ছিল, মনে আছে যে হচ্ছে কিটোনের ভাঙার পপঅপস ও রুল হ্যাঁ হ্যাঁ, অনুযায়ী পপ আপ রুলসে কিটোন তোমার কিভাবে আমার ভাঙে, ওইটা মারামারি লেগে পপঅপস রুল গেছিল। মানতো না। হ্যাঁ হ্যাঁ, একদম মানতো লাস্টের, না। হ্যাঁ একদম লাস্টের উইকলিতে ওইটা হচ্ছে মনে হয় পুরা দেশে মনে হয় ওটাকে সাদমান ঠিক করছিল, আমার জানা হ্যাঁ, মতে শুধু না না হচ্ছে না, স্বপ্নীল না না স্বপ্নীল না ব্রো, আচার্য আমি ও ওটা ঠিক পারিনি করছিল। ব্রো, ফাঁকা ছিল ওটা। এবং ওই উইকলিতে ও ও ফার্স্ট হয়েছিল, স্বপ্নীল আচার্য ও ফার্স্ট হয়েছিল। ও একাই মনে হয় পুরো বাংলাদেশ, ও একাই মনে হয় প্রশ্ন ওই পারছিল। ছেলেটা 14তম হয়েছে মেবি, দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও 14তম হয়েছে আমাদের টিপুলি ডিপার্টমেন্টে। আবার ধরো এরকম অনেক প্রশ্ন ছিল। তারপরে যে কি বলে, কোন একটা ইয়া অনুসারে ক্যানিজার ও বিকিয়া বা কোন একটা বিকে কোনটা হচ্ছে বেশি স্টেবল হয়, এটা আমি সাদমান ভাইয়ের কাছ থেকে বুঝে নিয়েছিলাম। ও হচ্ছে আমাকে ওই যে কোন একটা বইয়ের জানি, কোন বইয়ের আচ্ছা। জানি দেখাইছিল ও সাদমান, আচ্ছা, ওই যে এটা আমাদের অপি তান্দন মেবি হ্যাঁ নাকি। হ্যাঁ ও টান্ডানের। তো কিন্তু এই জিনিসগুলো আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি হচ্ছে নিজে থেকে খুঁজে খুঁজে দেখবো না, বাট কোনো কিছু যদি অটোমেটিক্যালি আমার সামনে আসে সেইগুলো বোঝার জন্য আমার যা কিছু করার দরকার আমি করবো। ধরো ওই যে পপঅপস রুল, ওইটা বোঝার জন্য আমি হচ্ছে উদ্ভাসের যে প্রশ্ন প্রশ্ন টিম ওইটাকে ফোন দিতাম, দিন ওদের সাথে অনেকবার ইমেল পাঠিয়েছিলাম ওদেরকে। তো ওরা ওর টিচার ওই যে প্রশ্নটা যিনি আমাকে প্রশ্নটা করছিলেন উনি আমাকে ভয়েস মেসেজ দিয়ে সুন্দর করে জিনিসটা বোঝাই দিয়েছিলেন। তো এটা আমার টেন্ডেন্স, এটা আমার টার্গেট ছিল আর কি, যে জিনিসগুলো অটোমেটিক্যালি আমার সামনে আসবে ওইটাকে আমি কোনোভাবেই হেলাফেলা করবো না, ওইটা আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বুঝে নিব। তো এইটা আর কি, কারো যদি টপার হওয়ার ইচ্ছা থাকে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো। তাহলে তাহলে দেখো বইয়ের তোমাদের সুদীপ্ত ভাবে আমি সবগুলা কিন্তু বলে দিলাম। হ্যাঁ আচ্ছা, আর আমি একটা কথা জাস্ট এমনি বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ মানে বিশেষ করে তোমরা যারা অন্যান্য জায়গায় আসো তাদের তো সমস্যা নেই, বাট যারা রাজশাহীর অনেকেই আসো আর কি, বা শুনবা পরে, তো ওদের জন্য একটা কথা বলি। লাইক মানে আমার এখানে কথা কি, লাইক তুমি দেখো যে সুদীপ্ত ছিল হচ্ছে পাবনাতে, উনি কিন্তু বুয়েটের ভাইয়ার কাছে কিন্তু একটু পড়েছিল। তো একটা জিনিস দেখো, যখন তুমি 4 বা 5 জনের একটা ব্যাচে পড়বা, বা 10 জনের ব্যাচে একটা পড়বা, তো এতে হবে এটা কি, লাইক তোমরা দেখো যে তোমরা রাজশাহী যারা অফলাইন ব্যাচে পরীক্ষা দিচ্ছ, বা এমসি কলেজে যারা আছে সিলেটে তোমার জন্য দিচ্ছে, বা সুদীপ তো নিজের কিন্তু ব্যাচ আছে পাবনাতে, ওখানেও কিন্তু 20 এতজন পড়ায়। তো দেখো এখানে ব্যাপারে সবগুলো টপাররা আসে, আর লাইক ধরুন যত ভালো আছে সবগুলো তখন একসাথে এত পড়ে। বাট সমস্যা হয় যখন তুমি একদম 100 ব্যাচের একটা ব্যাচে যাও, মানে মোরালেস দেখো এটাতে একটু হলেও পুরো সমস্যাটা আসলে হয় আর কি। হ্যাঁ তাছাড়া দেখো উদ্ভাসও কিন্তু লাস্ট শেষ পর্যন্ত কিন্তু একটা তোমাদের তুখোড় ব্যাচ দেয় আর কি। হ্যাঁ লাইক সুদীপ তো ছিল যে তুখোড় C1-এ। তো তাহলে তুমি বুঝে নাও আর কি যে এই ব্যাচ যাবো নটরডেমের আলাদা স্পেশাল ব্যাচ থেকে, এগুলোর কারণটা কি, ভালোগুলোকে আলাদাভাবে বেছে নাও। সো এটাই আর কি, যে দেখো তোমাদের ওই 100 জনের ব্যাচে লাইক তুমি দেখবা যে বিশ্বাস করার না করো, এই কারণে আসলে আমাদের ডিমোটিভেটিং কিন্তু হইতেছে, আমাদের তো অনেক ডিমোশন হইতেছে। সো মানে দেখো আমরাও কিন্তু মোরালের সবাই কিন্তু যত্ন নিয়ে কিন্তু এত করে এত কিন্তু করতে পারে আর কি। হ্যাঁ সো মানে তুমি দেখো যে তোমাদের সুদীপ্ত ভাই বলো বা ইয়া ভাই, তারপর যে তোমার তামিম বলো বা ইয়া বলো, এটা সবাই কিন্তু মোরাললেস দেখো কিভাবে ইয়া করছে। তো এটাই আর কি, যে একটু দেখিও যে ব্যাপারগুলো কি আর কি। কারণ মানে আমারও নিজেরকে ব্যাপারটা খুব পছন্দ হতো না যে 100 জনের ব্যাচে ব্যাপারটা আর কি। হ্যাঁ তো এটাই আর কি। তো আপাতত এক ধরনের মোরালেস একাডেমি সাইকেল মানে আমাদের আর ওর হয়তো সুদীপ্ত হয়তো আমরা আপাতত এখন চালু করবো কি করবো না আমরা জানি না, নাহলে পরবর্তীতে হতে পারে 1-2 বা 2-1-এ তখন করতে পারি। বাট ব্যাপারটা তোমরা একটু চিন্তা করবে, হ্যাঁ মানে যেটা করবে আলটিমেটলি তোমাদের যাতে সুবিধাটা হয় আর কি। হ্যাঁ মানে যাতে তোমরা এখানে ভুক্তভোগী না হও, তোমরা যাতে এখানে সুবিধাটা নিতে পারো। হ্যাঁ যাতে তোমাদেরকে ইউজ না করতে পারে। কারণ তুমি দেখো আলটিমেটলি সব জায়গায় যদি গ্র্যান্ড সেলিব্রেশন একটা কথাটা বলি, বা লাইক দেখো অনলাইনে লাইক একটা লাইক এসিস এর কথাই বলি আর কি, কারণ যেহেতু এটা ইয়া বা এখানে প্রকাশ করা হবে না, লাইক ওরাও কিন্তু লাইক ধরুন কি করলো বলো তো, 3,000 টাকা দিলে গুচ্ছের কোর্স চালু করলো, ওটাকে ইভেন 4,000 টাকা করলো, ইভেন 30,000 জন্য ভর্তি হলো। তো তুমি যদি হিসাব করো কত একের 1-2 এর পরে কতগুলো শূন্য হবে সেটা হিসাব করতে হবে। 12 কোটি হয়তো হয়ে যাচ্ছে, বা ইভেন হয়তো 120 কোটি হতে পারে, আমি জানি না। বাট এটা কি করলো গ্র্যান্ড সেলিব্রেট। তাহলে ভাই দেখো বাদ বাকি আমার কত ফ্রেন্ড আছে যারা কিন্তু চান্স পায়নি, বুঝলা। ইভেন আমার ওই যে একটা ফ্রেন্ড খুব ছায়া করতে ইয়া করতো, ওই কিন্তু বুয়েট প্রিলিতেও চান্স পাইনি, ওই হতাশা তো ডিগ্রিতেও চান্স পাইনি, এখনো কোথাও চান্স পাইনি। এখন কৃষিতে পড়ছে, কৃষিতেও ভাই দেখো তোমার কনফিডেন্স একবার যদি লো হয়ে যায়, হ্যাঁ তোমার কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে। একটা কথা মনে রাখিও, হ্যাঁ লাইক নিজের খুবই হতাশ লাগবে। লাইক ইভেন আমি যখন মানে একবার ফিজিক্স অলিম্পিয়াডে লাইক একবার ক্যাম্প পাচ্ছিলাম বা ইউফোতে যাওয়ার সুযোগ পাইছিলাম, সেখানে লাইক 23 সালে দেখলাম যে ন্যাশনালের টিকিট মানে লিটারালি আমি বাড়ি থেকে কান্না করতেছিলাম যে এটা কি হয়ে গেল আমার সাথে। হ্যাঁ তো এরকমই আর কি, যে তখন মানে ইভেন মানে আমার মানে বইকে ছিঁড়ে ফেলছিলাম আমি, মানে এতটা আমার রাগ লাগছিল। তো ঘটনাগুলো হইতেছে এখানেই যে bro, মানে এমন কোনো মানে কাজ করি ওটা যেটা তোমার নিজের সাথে চিটিং হয়ে যায়। হ্যাঁ তো তুমি নিজে যাতে ভুক্তভোগী না হও, তুমি যাতে নিজে জয়ী হও, যাতে তুমি সব এতটা ইউজ করতে পারো। তাহলে কি বোঝা গেল ব্রো সবার কথা। আমাদের আসলে উদ্দেশ্য ছিল এটাই, যে তোমরা যেহেতু সবাই ভালো আছো আর এখানে আমি কিন্তু সবগুলো ইয়া আনছি, সেখানে যাতে সব ট্রুথ কথন হতো, এটাই আর কি। তাহলে ব্রো এভরিওয়ান, তাহলে ব্রো দেখো কারো কি আর কোনো এত হলো কোনো প্রশ্ন আছে, বা মোরাললেস আই গেস আমরা সবকিছু নিয়ে আলোচনা করেছি তাই না? সবাই ঠিক আছে, সবাই খুশি খুব ওকে নাকি, বলো? আর সুদীপ তো তুমি যদি লাস্টে কিছু বয়ান দিয়ে দিতে পারো, দাও একটু এদের উদ্দেশ্যে কিছু 2-1 কথা বলে দাও, লাইক আমি বলে দিলাম, তুমিও দাও ভাইয়া 2-1 কথা। লাস্ট
একটা একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, সুদীপ্ত ব্রো অ্যান্সার দাও। হ্যাঁ, ভাইয়া হয়েছে যে সুদীপ্ত ভাই বা হচ্ছে যে সাদমান ভাই, যেই হোক বলেন, কারণ হচ্ছে সুদীপ্ত ভাই বলছিল যে অনলাইনে নাকি অতটা অ্যাক্টিভ ছিল না। তো ভাইয়া যদি এরকম হয়েছে কিনা, কখনো ফেস করছেন কিনা যে কোনো কারণে আপনার হয়তো হয়তো কোনো একটা চ্যাপ্টার ল্যাগ পড়ে গেছে বা দুই তিনটা ক্লাস অনলাইনে জমে গেছে, তো ওইটা তো পরে আবার করাটা বেশ মুশকিল। তো এরকম যদি হয়ে যায় কিন্তু জমে যায়, ওইটা আসলে কখন করা উচিত? মানে হচ্ছে যে আমার পরবর্তীতে যে চ্যাপ্টারটা শুরু হয়ে গেছে, আমার কি এটা এখানে স্কিপ করে পরবর্তী চ্যাপ্টারে ফোকাস করা উচিত, নাকি ওটার পাশাপাশি এটাও করা উচিত? ব্রো ব্রো সুদীপ্ত ব্রো আম, বলো। আমি তো আসলে আহ, আমি তো আসলে ওইরকম ধরো ওইরকম ইয়া করে পড়তাম না, মানে কোনো টিচারকে টার্গেট করে পড়তাম না যে উনি যেভাবে যে পড়াবেন আমি ওই ওই টাইমটাতে পড়বো, এরকম না। আমার টার্গেট থাকতো যে ধরো টিচার পড়ানোর আগে আমি শেষ করে রাখতাম একটা চ্যাপ্টার। মানে এটা আমার একদম মানে ইন্টারেস্ট এরকম না। আমার ছোটবেলা থেকে এরকম আমার পড়ার টেকনিক, কারণ আমি ধরো কোনো একটা জিনিস আমি কোনোদিনই দেখি নাই, ওইটা যখন টিচার পড়াতেন আমি অনেক সময় জিনিসটা বুঝতাম না। আমার কাছে মনে হতো যে টিচারের কাছ থেকে কোনো কিছু আমি প্রথম শিখতেছি, এটা আমি আসলে বুঝতেছি না, এরকম মনে হতো। তো আমি বই থেকে সব সব চ্যাপ্টারই টিচার পড়ানোর আগে হালকা পাতলা দেখে রাখতাম। তো এইটা আর কি আমার ক্ষেত্রে হয়তো। এখন তোমার যদি ধরো তোমার যদি ক্লাস ভিত্তিক পড়াশোনা থাকে, এরকমও অনেকে করে যে হচ্ছে ক্লাস ভিত্তিক পড়াশোনা করে, তবে এটা আমার মনে হয় যে একটু কম হওয়া উচিত। ধরো তোমার যদি বই পড়ে শেখার ইয়াটা বেশি থাকে, এটা কিন্তু তোমাকে বেশি হেল্প করবে। তো তোমার যদি ধরো কোন একটা ক্লাস জমে গেছে, তোমার যদি বই ভিত্তিক পড়াশোনার টেন্ডেন্সি থাকে যে আমি বই থেকে শিখবো মেইনলি, দেন টিচার পড়ালো সেটার সাথে আমি তাল মিলাই আবার হয়তো বা রিভাইজ বই এরকম কিছু, তো ওইটা করলে কিন্তু আর এই সমস্যাটা হচ্ছে না। এই কাজটা করতে পারো। আর আমি আসলে ওইরকম কোনো প্ল্যাটফর্মে লাইভ ক্লাস করতাম না, অ্যাডমিশন টাইমে গিয়েও কারো কোনো লাইভ ক্লাস করতাম না। আমি হচ্ছে ইদার রেকর্ডিং দেখতাম অথবা হচ্ছে মেইনলি আমি স্লাইড দেখতাম। শুধু হচ্ছে যে বুয়েটের ভাইদের কথা বললাম, ওনার ক্লাসগুলো আমি করতাম। এই, তো ওইগুলো আর আমি জমাতে দিতাম না আর কি, ওইগুলো একদম লাইভই করতাম। মানে আমি ওই বুয়েটের ভাইদের ক্লাস আমার মনে পড়ে না কোনোদিন আমি বাদ দিছিলাম। তো এটা আসলে আমি মানে রিলেট করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। তাহলে দেখো আচ্ছা, তাহলে তোমাদের সুদীপ্ত ব্রো কিছু এন্ডিং একটা ভাষণ দিয়ে দাও, 2-1 মিনিটের এদের। এক- মানে আর কিছু তুমি বলো নাকি? আম, কি বলবো, এই তো আপাতত তোমাদের যেহেতু সবারই টার্গেট ইঞ্জিনিয়ারিং এখানে, তো এই এই একটা বছর ভালো করে পড়ো। আর একটা কথা আছে যে হচ্ছে যে আসলে কখনোই লেট না, মানে একদম শুরু না করার থেকে অ্যাটলিস্ট তুমি যে পর্যায়ে আছো সেইখান থেকে শুরু করো, সব জায়গা থেকে ভালো করা সম্ভব। তো এখন সেইটা মাথায় রেখে পড়াশোনা করো আর আমাদের ক্যাম্পাসে আসো, ক্যাম্পাসে এসে আমাদের সাথে দেখা করো। এই তো, এইটাই আর কি বলবো। আহ, আচ্ছা, ক্যাম্পাসে আসো ধন্য- বলছি যে স্টুডেন্ট হিসেবে আসো, নট মানে ভিজিট করতে আসো এমন না, স্টুডেন্ট হিসেবে ঢুকো, এটাই তাহলে আমাদের ভালো লাগবে। এই তো। এটাই আর কি। তাহলে ব্রো দেখো, আসলে দেখো ব্রো, তোমাদের সুদীপ্ত ব্রো কিন্তু সবকিছু কিন্তু বলে দিল। হ্যাঁ, আর এখন লাইক আমার মুখ থেকে একটা কথা শুনে আর ওর মুখ থেকে কথাটা কিন্তু একটু হলো আলাদা ছিল আর কি। হ্যাঁ, লাইক আমি যতই কি হয়ে ওঠা কথা না, কিন্তু ওই হয়েছে আমার চেয়ে মেলা ট্যালেন্ট, ঠিক আছে, এটা একদম সত্যি একটা কথা আর কি। মানে ওই হয়তো স্বীকার করবে না, কিন্তু কিন্তু একটা জিনিয়াস, প্রচুর জিনিয়াস একটা ছেলে। কারণ আমি মানে দেখে বুঝে গেছিলাম এই ছেলেটা কিছু কিছু একটা আইরনি। করবে। না 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 ভাই, ঠিক আছে ভাই, আমার আইরনিতে এই সমস্যা নাই। তো দেখো, আমরা কিন্তু তোমাদের সামনে একদম যা ভালো তোমরা যা এত, কারণ তোমরা যা, আমি আশা করি তোমাদের 13 জুনকেই বা তোমরা 15-16 জন যেখানেই ছিল, যতজনই ছিল কিছুক্ষণ আগে, সবাইকে যাতে ক্যাম্পাসে দেখতে পাই। হ্যাঁ, এটা হইতেছে কথা। সোব্রো দেখো, লাইক যদি দেখো তোমার 16 একজনের মিস যায়, বাকি 16 জনের চান্স পাইলে, তুমি চিন্তা করো তোমাদের কতটা খারাপ লাগবে। হ্যাঁ, যে ইস, আমিও তো ওদের মধ্যে ছিলাম, লাইক তোমরা এখানে মোরালি সবাই সেম। হ্যাঁ, তাহলে তোমার এত লাগবে না বলো তো? এটা হইতেছে কথা আর কি। হ্যাঁ, আচ্ছা। তো তোমাদের যেটা বললাম ব্রো, যে উদ্দেশ্য কথা হচ্ছে 1 নম্বর, তোমাদেরকে যাতে, তোমরা যাতে ইউজ না হও। হ্যাঁ, তোমাদেরকে কেউ যদি ইউজ না করতে পারে, তোমরা কোনো কিছু দেখো, টাকা দিয়ে যখন কোনো কিছু দিচ্ছ, তুমি প্রোডাক্ট হওয়ার জন্য নিচ্ছ, তুমি একটা প্রোডাক্ট কি কিনতেছো, বাট ওরা উল্টাও তোমাদেরকে প্রোডাক্ট বানাই দিতেছে, প্রোডাক্ট কিন্তু হওয়া যাবে না। হ্যাঁ, কারা তোমাদের কেয়ার নেই বা কারা কিছু এত হয়, so এই দুইটা বক্তব্য বা আমার এততে যারা আসো, সো অনেক কিছু আই থিঙ্ক তোমাদের মেন্টালি অনেক কিছু এত চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ, সো এসব ব্যাপারে ইয়া নাও, কারণ গো দেখো এর আগে থেকে লাইক, দেখো লাইক রাজশাহী থেকে মোরাললেস কিন্তু বুয়েটে লাইক 16 সালে কিন্তু কথা ভাইয়া কিন্তু ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, তারপর আমাদের নিউ ডিগ্রি একটা ভাইয়া 2019 সালে 10ম হয়েছিল। আগে নিউ ডিগ্রি আছে কি এমনি 1 থেকে 10-এ থাকতো, এখন এটা কিন্তু কেন পাওয়া যায় না? কেন ভাই? এখন তো ঠিকই তো, আগে তো কোনো বুয়েটেন স্যারও তো পড়াইতো না, ঠিক আছে, কেউই পড়াইতো না। তাহলে কেন হইতো? এর কারণ হইতেছে আগে সবাই বইমুখী ছিল সবাই, বাট এখন হয়ে গেছে কি, এখন কেউ বইমুখী আর রাজশাহীতে মোরাললেস কি এখন আমরা নাই? এটা হয়ে গেছে এখন আমাদের মোরাললেস, এখন মেইন সমস্যা, যেটা আমিও ছিলাম না। লাইক দেখো ভাই, আমাকে সে মানে আমি সুদীপ্তকে নিজে দেখতাম, সুদীপ্ত সারাদিন বইয়ের এত করতো, খুব কনসেপ্ট বুক এগুলা ইয়া করতো, স্টিল মানে
আমি বুঝলাম, তারপর এখন অলিম্পিয়াড স্টাইল এখন পরে এত হয়ে গেছে, আর হুট করে তুমি তোমার অভ্যাস চেঞ্জ করতে পারবে না কোনোদিন। হ্যাঁ, লাইক তুমি যদি হুট করে লাইক 10 ঘন্টা ঘুমাও, পরের দিন তুমি 4 ঘন্টা ঘুমাইতে পারবে না, তোমাকে 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে ঘুমাইতে হবে আর কি। তো তখন আমি অ্যাডমিট নিজে অভ্যাস চেঞ্জ করতে পারিনি, দিয়ে এখন আলটিমেটলি আসে দেখতেছি, মানে আমি বুঝতে পারছি আমার একটা মারা খাওয়া ইমিউনিটি। তো যাই হোক আর কি, তো ওটা খাইছি আর কি, এটাই হইতেছে কথা আর কি। হ্যাঁ, তো তোমাদের কথা হইতেছে ভাই টাকা দিয়ে তোমরা প্রোডাক্ট হইতেছো না, আচ্ছা তোমরা ভাইয়া, প্রোডাক্ট কিনতেছো। বুঝলে? হ্যাঁ, বলো বলো। ঘুমের কথা যেহেতু উঠলো, একটা খুবই হয়তো ইরেলিভেন্ট কোয়েশ্চেন, কিন্তু ঘুম কিভাবে ম্যানেজ করলো? ঘুম কমতেছে না। আচ্ছা ব্রো, প্রো সুদীপ্ত পোদ্দার ব্রো, বলো বলো। এটা আসলে অ্যালার্ম ইউজ করো, এই তো। আর পরিবারে যদি কেউ থাকে ডেকে দেওয়ার মতো, এটা তো সবচেয়ে ভালো হয়। আমি তো ধরো আমার নিজের অ্যালার্ম আমি শুনতে পারতাম না, আমি তো মরা মানুষের মতো ঘুমাইতাম। আমার আপুকে আমি দায়িত্ব দিতাম, যেভাবেই হোক আমাকে উঠাই দিতে হবে, অ্যালার্ম বাজানো উঠাই দিতে হবে, এই। এটা যদি পরিবারে কেউ থাকে ইউজ করো। হয়ে গেল। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন আসছে, ইঞ্জিনিয়ারের সাথে একাডেমিক কিভাবে পড়া মেনটেন করছিলেন? আচ্ছা, তো আচ্ছা যদি আমি আমার কথা বলি, আমার কিন্তু আইসিটি তে প্লাস ছিল না, যেটা সবচেয়ে বড় আয়রনি ছিল। বাট এটার কারণও ছিল একটা কারণ, মানে বুঝলাম, মানে ওই যে আমি এখন মেধা অন্বেষণে গণিত কম্পিউটার সারা বাংলাদেশ মিলে ডিভিশনাল পর্যায়ে ফার্স্ট, ন্যাশনাল পর্যায়ে প্রাইজ প্রাপ্ত, এইরকম একটা অবস্থা ছিল। হ্যাঁ, তো ওই কারণে বুঝলাম আইসিটি তে কি হলো দেখি 75 দিয়ে দিছে, গোল্ডেন পাইনি আমি এইচএসসি তে। আর বায়োলজি বলতে গেলে ব্রো, যদি সত্যি কথাই বলি, লাইক আমি আমার পাশের জন্য একটা বন্ধু ছিল, ওর পুরো খাতা কপি মারছিলাম, বায়োলজি মানে কোনোদিন কিছু পড়িও নি আর কি। হ্যাঁ, আর বাংলা ইংলিশ হচ্ছে পরীক্ষার আগে 1-1.5 মাস প্রচুর পড়েছিলাম আর কি। হ্যাঁ, এটা এভাবে আমি এত ম্যানেজ করছিলাম। আচ্ছা, তো এখন আমার মতো ভাগ্য হয়তো সবার নাও হতে পারে, অত ভালো বন্ধু নাও পাশে পেতে পারো। তাহলে এখন সুদীপ্ত ভাই, তুমি এখন বলো, এদের যেহেতু 1 বছর সময় আছে, আগে আমরা এত এত না করি ব্রো, তুমি বলো তুমি এদেরকে কি এত দিবা? তাহলে ট্রিপলেটও হতে পারবে, তুমি তো ট্রিপলেটও, বলো বলো বলো। আসলে আমি ধরো আমি নিজের জীবন থেকে বুঝছি যে ধরো ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে বায়োলজি পড়া লাগে না, এই জিনিসটা আসলে ভুল। এইভাবে আসলে চিন্তা করা উচিত না। হ্যাঁ, এটা তোমার সত্যি কথা টার্গেট একদম। ইঞ্জিনিয়ারিং হলেও বায়োলজিটা ভালো করে পড়া উচিত, নাহলে পরে যে অনেক প্যারা হয় আর কি। কারণ বিষয়টা কি, বুয়েট বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর পরীক্ষা হয়। বাকি সব জায়গায় হয় তোমাকে বায়োলজি অ্যান্সার করতে হবে না ইংলিশ অ্যান্সার করতে হবে। তো এটা কিন্তু একটা ব্যাকআপ রাখাই লাগবে। So, আমার মনে হয় বায়োলজিটাই বেটার, কারণ ইংলিশটা আসলে, ইংলিশটার বিষয়টা কি, এটা আমাদের ধরো কারো যদি 9-10 থেকে বা ছোটবেলা থেকে অনেক ভালো বেসিক থাকে, যেমন সাদমানের ক্ষেত্রে ছিল, ও হয়তো বা ঢাকা ভার্সিটিতে ইংলিশ দেখাইছে, ওর ওই কনফিডেন্সটা ছিল। এই কনফিডেন্সটা আমার ছিল না ইংলিশে। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এখন নতুন করে ইংলিশ শুরু করি, এটা আমার ক্ষেত্রে খাটবে না। রাদার আমি যদি বায়োলজির উপর গুরুত্ব দেই, সেটা হয়তো বা আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা অন্য বিভিন্ন জায়গাতেও হেল্প করবে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে হেল্প করবে। তো এই জন্য আমি আসলে বায়োলজিটাকে গুরুত্ব দিয়েছিলাম। তো এটা দেওয়া উচিত, সবার ক্ষেত্রে দেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা, তাহলে দেখো সবার কি, আচ্ছা আর কোনো, ভাইয়া, আর একটা প্রশ্ন নিবো আমরা। হ্যাঁ, বলো। আমার নিজের স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা ছিল, মানে আমার কি হওয়া উচিত আচ্ছা এখন? এই যে, আচ্ছা এই যে সুদীপ্ত বলে যে আহ, তাসিন ছেলেটা কিন্তু বেশ জিয়া, কিন্তু মেধা অন্বেষণ সারা বাংলাদেশ মিলে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, এই ছেলেটা দেখো তো। কংগ্রেচুলেশন। মেধা থ্যাংক মানে ইউ কি ভাইয়া। সৃজনশীল মেধা অন্বেষণ না? হ্যাঁ, সৃজনশীল জি। মেধা অন্বেষণে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, বলো। যেমন আপনাকে বলি, ফার্স্ট থেকে আমি ম্যাথ যা করছিলাম তা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের ক্লাস ফলো করতাম, তার হুম, পাশাপাশি হচ্ছে কেতাব স্যারের বই সলভ করতাম। হ্যাঁ তারপর উজ্জ্বল ভাইয়া হচ্ছে আহ খুব ভালো মতো আমাদেরকে ধরেন সরল রেখার বৃত্ত করিয়েছিলেন খুব ভালো মতো। কেতাব স্যারের বই ওই টাইমে সলভ করানোর পর তারপর হচ্ছে উদ্ভাসের যখন থেকে আহ বইগুলো অঙ্ক করানো শুরু করলেন, অনেক অগোছালো ভাবে আমার কাছে মনে হয়েছে, মানে এক টাইপের অঙ্কের মধ্যে আরেক টাইপের অঙ্ক এইভাবে অনেকটা ইয়ে, যেটা উজ্জ্বল ভাইয়া পরেও বলেছেন যে এবার নতুন করে আবার যখন সেকেন্ড ইয়ার থেকে উদ্ভাসের বই কিনতে নিষেধ করেছেন, বলছে এগুলো অগোছালো। আমার ভুল হয়েছে, উজ্জ্বল ভাইয়া নিজেই বললেন। তো আমি ওই টাইম থেকে কেতাব স্যারের বই করতাম, কিন্তু ওইভাবে আর করা হয়নি। তারপর ডিফারেন্সিয়েশন মোটামুটি করিয়েছেন, ইন্টিগ্রেশনে গিয়ে অনেক তাড়াহুড়া করে করিয়েছেন উজ্জ্বল ভাই, যেটাতে অনেক ভালো ভালো স্টুডেন্ট আমার পরিচিত, আমিও যেমন নিজে খুব একটা বুঝিনি, তারপর হচ্ছে আমার পরিচিত অনেক ভালো ভালো স্টুডেন্টও ওখানে বুঝেনি পড়া দিয়ে। তারপর এখন গিয়ে আর্কাইভ ক্লাস দেখে দেখে আমি অনলাইনে অনেক জিনিসপত্র কভার করেছি। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, ফিজিক্স মোটামুটি ভালোভাবেই করা হয়েছে সব প্রথম থেকে। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, কিন্তু এখন মোটামুটি ম্যাথ ক্লাস করে কভার হয়েছে অনেকটা। কেমিস্ট্রির ক্ষেত্রে
আহ আমার ইচ্ছা ছিল মেইন বুকই পড়ার, কারণ আমার ছোট থেকে একদম স্ট্র্যাটেজি আমার মেইন বুক একদম ঝাড়া থাকতো। কিন্তু এবার ইন্টারমিডিয়েটে এসে জুয়েল ভাইয়া আমাদেরকে বললো আমার বই হচ্ছে 17টা রাইটারের বই নিয়ে লেখা, তোমরা আমার বইটা পড়ো। তো আমি মনে করলাম যে আমরা সবাই, আমার ফ্রেন্ডরাও সবাই ওই বইটা পড়লাম, কিন্তু এখন দেখছি অনেক ওখানে ইনফরমেশনের ল্যাকেজ আছে অনেক, মানে দেখা যাচ্ছে যে দ্রাব্যতার উপর সমাধান প্রভাবের একটা ম্যাথ দিয়ে হাফ ইয়ারলি পরীক্ষায় ভালো মতো অনেক, মানে প্রচুর কেমিস্ট্রির উপর ইফোর্ট দিয়েও একটা বাস খেলাম মানে হাফ ইয়ারলি পরীক্ষাতে গিয়ে। তারপর আবার অনলাইন দেখে কভার করছি। এখন এখন আমার কি করা উচিত, মানে এখন মেইন বুকটা আবার ধরেন রিভাইজ করা লাগবে। সালমান ভাই আমাদেরকে বললেন যেমন 2-3 অধ্যায়ের উপর গুহ স্যারের বই পড়বা, তারপর 5 অধ্যায়ের উপর হাজারি স্যার। এখন কিভাবে কভার করা উচিত এই জিনিসগুলো? আচ্ছা, তাহলে আমি আম, এদের যেটা বলেছিলাম যে হ্যাঁ, ওই যে একই যে পর্যায়বৃত্ত ধর্ম আর তোমার ওই যে গুণগত রসায়নটা গুহ স্যারের বই থেকে পড়তে বলছিলাম। মানে ওই যে ওটা একটু হয়তো তুমিও তো হয়তো দেখেছো যে একটু মানে গুছায় লেখা আছে, মানে অ্যাটলিস্ট যেটা আমাদের হয়তো হাজারি হুম স্যারের বই তো ছিল না। আর পঞ্চম অধ্যায়টা লাইক হাজারি স্যারের বইটুকু পড়লে এত হয়ে যায়, সো এটাই আর কি। আচ্ছা, এখন সুদীপ্ত বলো তোমার মত কি এত। আম, ধরো ফিজিক্স ম্যাথে যেগুলো আছে সবগুলোই আসলে জাস্ট মেইন বইটা আবার ভালো করে রিভাইজ দিলে হয়ে যাওয়ার কথা আমার মনে হয়। মানে তুমি জাস্ট সিম্পলি একটা টাইম বের করে নিয়ে মেইন বইটা একদম বই হুবহু লাইন পড়া শুরু করবা, দেন দেখবা যে আসলে সমস্যা হচ্ছে না, তুমি নিজেই বুঝতে পারবা। এটা নিয়ে মানে আহ তুমি নিজে জাস্ট বইটা পড়বা আর কি, মেইন বইটা পড়বা তাহলেই হবে। ওকে ভাই, আমার মানে ইচ্ছা আছে কেতাব স্যারের বইটা অন্তত পক্ষে ভালো মতো একবার সলভ করব, ভালো মতো সলভ করে সবগুলা ম্যাথ যেন হ্যাঁ, পারি আর আমি যে কেতাব কোনো স্যারের বই বইয়ে। পড়ার সময় ওই ভালো জিনিসগুলো দাগায় রাখবা আর কি, কারণ পরে যখন আবার রিভাইজ দিবা তখন তো সবকিছু করতে পারবা না, তো জি। দাগানো জিনিসগুলো দেখবা। ভাইয়া ম্যাথ নিয়ে একটা কোশ্চেন ছিল, এই কেতাব স্যারের বই নিয়ে। হ্যাঁ, হ্যালো হ্যাঁ, ভাইয়া, মানে অনেকে হ্যাঁ। এখন কি, আমি মনে করেন কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে মানে অনেক সিনিয়রদের যে কেতাব স্যারের বইটা কিভাবে সলভ করা উচিত। তো অনেকে বলে যে যেগুলো জাস্ট বোর্ড কোশ্চেন আর অ্যাডমিশন কোশ্চেন আসছে ওগুলো জাস্ট সলভ করো। আবার অনেকে বলে যে A to Z সবই সলভ করতে। আপনি কি সাজেশন দিবেন, মানে আমার কি করা উচিত? মনে করেন যে কেতাব স্যারের বইতে অনেকগুলো ম্যাথ, এখন আমি কি A to Z সবই সলভ করবো নাকি জাস্ট ইম্পর্টেন্ট গুলো, মানে যেগুলো বোর্ডে এসেছে বা অ্যাডমিশন এসেছে এরকমটাই? আচ্ছা, যদি ধরো জাস্ট ইম্পর্টেন্ট গুলা করতে হয় তাহলে হচ্ছে তুমি তো অন্য কোনো রাইটারের বই করতে পারতেছো, এটা তো তুমি অসীম স্যারের বই বা এসিও স্যারের বই থেকে করতে পারতেছো। ওই বই ওইগুলাতে জাস্ট আসেই হচ্ছে বোর্ডের প্রশ্ন এবং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। তো তুমি কিতাব স্যারের বই আলাদা করে করতেছো মানে সেখানে তুমি এস্টিমেট 5-6 জনই কিতাব স্যারের বইটা করতেছো। তো এই ক্ষেত্রে ধরো তোমার কাছে যদি মনে হয় যে কিতাব স্যারের এক্সট্রা অঙ্কগুলো করার টাইম পাচ্ছি না আমি, তাহলে যেটা করতে পারো ধরো আহ ওইভাবে কিতাব স্যারের বই ইম্পর্টেন্ট গুলো করতে পারো, অথবা চাইলে এসইউ স্যারের বই বা অসীম স্যারের বই এভাবে করতে পারো। আর যদি হচ্ছে মনে হয় যে না ঠিক আছে আমি সব টাইম পাচ্ছি, সমস্যা হচ্ছে না, তাহলে তুমি সবগুলোই করবা। আহ আচ্ছা ভাইয়া, আমি কখন বুঝবো যে আমার একটা চ্যাপ্টার শেষ? মানে এই চ্যাপ্টারের উপর মোটামুটি আমি এখন পারবো, মানে কি শুধু বই কমপ্লিট করার পরে, না বই তারপর একাধারে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস বুক সবগুলা সলভ করার পরে? আহ, না, ওরকম না। ধরো এটা তো আসলে এক্সাক্ট উত্তর দিতে পারবো কিনা। ধরো তুমি হচ্ছে ইসাক স্যারের অনুশীলনী সলভ করতেছো, ধরো মানে আমি বারবার ইসাক স্যারের প্রশ্নটা আসছে কারণ ওনার নাম আমার কেন জানি বারবার মনে আসতেছে। তো ধরো তুমি ওই ইসাক স্যারের বইয়ের অনুশীলনী সলভ করতেছো, এখন অনুশীলনী সলভ করতে গিয়ে তোমার কাছে ধরো কোনো জায়গায় তুমি বাঁধোনি, দেন হয়তো কনসেপ্ট করতে গিয়ে কোনো জায়গায় তুমি বাঁধোনি, তোমার কাছে যদি মনে হয় যে ঠিক আছে আমার সব কোনো জায়গায় বাঁধতেছি না, এই জিনিসটা হলেই এনাফ, ঠিক আছে। আর মানে তোমাকে যে অনেকগুলা সোর্সের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে ব্যাপারটা এরকম না। এটা আসলে ডিপেন্ড করে যে তোমার যদি অনেক ভালো র্যাঙ্ক করার ইচ্ছা থাকে তাহলে হয়তো অনেকগুলা সোর্স থেকে প্র্যাকটিস করতে হবে। আর যদি এরকম মনে না হয় দেন জাস্ট কয়েকটা জায়গা থেকে তুমি যদি স্যাটিসফ্যাক্টরি পাও যে ঠিক আছে আমি ইজাক স্যারের বইটা স্যাটিসফ্যাক্টরি ভাবে সলভ করতে পারতেছি, সেটাই না, সেটাই আসলে যথেষ্ট। হুম, স্যার তাহলে ভাইয়া, জি ভাইয়া ইঞ্জিনিয়ারিং বুঝতে এর জন্য সেলু স্যারের বইটা কেমন? মানে আমি মেইনলি সেলু স্যারের বইটা ফলো করি, আর শুনেছি নরডেমে নাকি সেলু স্যারের বইটা মেইনলি ফলো করায় টিচাররা। ভালো, সেলো স্যারের বই এক কথায় ভালো। এটা আমি নিজে পড়ি নাই, তবে আমার অনেক ফ্রেন্ডকে দেখতাম পড়তে, অনেক বড় ভাইকেও দেখছি পড়তে, চাইলে পড়তে পারো, এটা তোমার ইচ্ছা। এটা মানে তপন স্যারের একটা ইয়ে হিসেবে ইউজ করতে পারো, কারণ অতগুলা বইতে পড়ার টাইম পাবা না। তো চাইলে হচ্ছে তপন স্যারের বিকল্প হিসেবে সেলো স্যার দেখতে পারো। হুম। ভাই আপনি বাংলা ইংলিশে কতটুকু টাইম দিচ্ছেন একাডেমিকে? বাংলাদেশ
আমি হচ্ছে কলেজে পরীক্ষার আগে পড়তাম। কলেজে পরীক্ষার আগে ভালোই মানে মোটামুটি ইংলিশ আমি খুব একটা পড়ি নাই। ইংলিশ আসলে ইংলিশ আমি মোট যতটুকু পড়ছি সব মিলে হয়তো বা ওইভাবে হিসাব করলে ধরো 50 ঘন্টা, 50 ঘন্টা না হয়তো বা 100 ঘন্টাও হবে না। এরকম আমি ইংলিশ যতটুকু পড়ছি। তাহলে দেখো পোলাপাইন, আচ্ছা দেখো হ্যাঁ, তাহলে মোরাললেস আমাদের মেবি সব প্রশ্ন শেষ নাকি? হ্যাঁ, আর আর কোনো প্রশ্ন? আচ্ছা, আই গেস মোরাললেস আমরা খুব র্যাক দিয়ে ফেলছি সবাইকে। হ্যাঁ, দেখো তো সমস্যা নাই, তোমাদের ভাগ্য শুধু ভালো, বুয়েটে র্যাক ভাই নাই। তো যাই হোক, বলো বলো বলো, প্রশ্ন বলো। বললাম, সুদীপ্ত ভাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। অনেক সুন্দর, অনেক কিছু শিখলাম আর কি, হ্যাঁ জানলাম। ঠিক আছে, জি ভাই, বুঝলা, এটাই থ্যাংক হইতেছে ইউ। কথা। আর লাইক মোরালেস বুঝলা, দেখো আচ্ছা আমি একটা কথা বলি, লাইক সুদীপ্তর কিন্তু একটা ইয়ে আছে কিন্তু, হ্যাঁ ওই কিন্তু অনলাইনে গিয়ে এক ধরনের হয়তো কিন্তু একটা সময় কিন্তু ইয়া করবে কিন্তু আর কি। হ্যাঁ, সো এক ধরনের এর কাছে সবচেয়ে বড় যে সুবিধা বা মানে আমাদের কাছে যেটা একটা কথা, লাইক দেখো ভাই, আমাদের তো মানে সত্যি কথা বলি, আমি সুদীপ্ত যদি কোনো কারণে এখন পড়াই অনলাইনে একাডেমিক বা এত, হ্যাঁ লাইক কথার কথা আমি মানে হয়তো আজকে পড়াইলাম না, হয়তো ডিসেম্বর মাসে গিয়ে পড়াইলাম কথার কথা, তো আমাদের কিন্তু উদ্দেশ্য কোনো ব্যবসায়িক নয়, আমাদের কাজকে হাত খরচ চালানো। আর যদি তোমরা আমাদের ক্যাম্পাসে আসতে পারো আর কি, হ্যাঁ তাহলে কাজ কি, তাহলে তোমরা লাইক পরে লাইক ধরুন আমাদের প্ল্যাটফর্মটা চালাইতে পারবে, কথার কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কথাটা আমি তাহলে মোরালেস আমি কি বুঝাইতে চাইলাম, আসলে বুঝাইতে হইতেছে এটা যে লাইক দেখো কিছু জায়গায় মানে এটা কারো লাইক ধরে নাও কারো মজা নিয়ে পড়ে বা আনন্দ নিয়ে পড়ে, আর কেউ সেটাকে ব্যবসায়িক ভাবে নেয়। তো যারা ব্যবসায়িক ভাবে নেয় তো ওরা, তোমরা জাস্ট ওদের কাছে একটা প্রোডাক্ট, টাকা দিয়েও প্রোডাক্ট, বাট তোমাদের আমরা কিন্তু সর্বোচ্চ যত্নটা বা এত দশ নেওয়ার কিন্তু চেষ্টা করবো, যেটা একদম সত্যি একটা কথা। হ্যাঁ, আচ্ছা, তো মোরাললেস এটাই, তোমরা তো অনেক কিছু বুঝতে পারছো, তোমাদের অনেক এত হয়েছে, তো মোরাললেস তোমরা এটাই করবো আর কি, বুঝলা। আহ তোমাদের কথা হচ্ছে এটা যে ঠিকঠাক মতো করবা, যেগুলা গাইডলাইন আজকে দেওয়া হলো দরকারে এটার বুঝলে একটা রেকর্ড বানা, জাস্ট আমাদের যেটা ইয়ার জন্য এটা থাকবে, কারণ যেহেতু এটা একটু টপ সিক্রেট জিনিস। হ্যাঁ, এটা লাইক আমাদের একটা স্পেশাল জায়গায় থাকবে, ওখান থেকে তোমরা এত করে নিতে পারবা। তো যাই হোক, সুদীপ্তকে ব্রো দেখো মানে খুব ভালো লাগলো যে ওই মানে এতক্ষণ সময় দিচ্ছে, কোনো ইয়া করেনি, দেখছো মধ্যে কোনো কিন্তু কথা কিন্তু বিরক্তি কিন্তু ছিল না আর কি। হ্যাঁ, কিন্তু খুব ভালো লাগলো আমার ব্যাপারটা যে লাইক মানে দেখছো কত নিরহংকার একটা ছেলে, কত ভালো একটা মানে এরকম ছেলে কালে ভদ্র একটা করে জন্মায়, বুঝলা। মানে তোমাদের এই ভাইয়ের জন্য অনেক দোয়া করবা যাতে অনেক সুন্দরী বউ পায়, লাইক আমেরিকাতে ইন্টেলে জব করে। ঠিক আছে, এটাই আর কি। ওকে, তাহলে সুদীপ্ত ব্রো অনেক অনেক থ্যাঙ্কস ব্রো, তুমি আমাদের সবাইকে একটু সময় দিলে আর কি। হ্যাঁ, প্যারা নাই। আচ্ছা, তাহলে ব্রো তোমাদের মোরাললেস আজকে এখানে ইয়াটা হলো নাকি ব্রো? তাহলে সুদীপ্ত ব্রো আমি এদের ইয়া করে দিলাম, এন্ড করে। তাহলে ব্রো তুমি বলে দাও দুই একটা কথা, আমি বিদায় দিলাম, তুমি দিয়ে দাও বিদায়। এই তো আমাদের জন্য দোয়া করো, আমার জন্য, সাদমান ভাইয়ের জন্য দোয়া করো। এই তো তোমাদের জন্য তো দোয়া আছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে পোলাপাইন, থাকো তাহলে। হ্যাঁ, সবাই ইয়া করিও। আচ্ছা তাহলে ব্রো থাকো সবাই, টাটা, এন্ড করে দিলাম মিটিং। হ্যাঁ, সুদীপ্ত ব্রো অনেক অনেক থ্যাংক ইউ। ওকে, কথা হ্যাঁ, হচ্ছে তোমার সাথে আবার। আসসালামু আলাইকুম হ্যাঁ, ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।